নমস্কার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকদিন ধরেই সবাইকে সোশ্যাল মিডিয়ায় জানিয়েওছিলাম। আজকে আমাদের অধ্যাপক জয় সেনের একটি ক্লাস শুরু হচ্ছে। ক্লাস মানে ঠিক যে একদিন একটা বক্তৃতা হলো চলে গেলেন সেরকম নয়। আমাদের এখানে যেরকম ক্লাস হয়, সাপ্তাহিক ক্লাস হয়, তো ওনার সঙ্গে আমি কয়েকবার কথা বলেছি। তাতে এক্ষুনি হয়তো সাপ্তাহিক ক্লাসটা করা যাবে না, কিন্তু উনি রাজি হয়েছেন একটা সিরিজ করতে, এবং সেই সিরিজটা উনি খড়গপুর থেকে যেহেতু ওনাকে আসতে হবে, হয়তো মাসে দুটো, কোনো মাসে যদি বেশি হয় বেশি, কোনো মাসে কম হলে কম, এইভাবে হয়তো সিরিজটা এগোবে। আপনারা সবাই জানেন যে শ্রী অরবিন্দ ভবনে এর আগেও এরকম আমাদের অনেক সিরিজ হয়েছে। এমভি নাথকার্নি প্রত্যেক বছর আসতেন, অরবিন্দ বাসু আসতেন, এবং 5 দিন 6 দিন সোম থেকে শনি আমাদের এখানে একটা কোনো না কোনো বিষয় নিয়ে প্রতি বছরই এই সিরিজটি হতো। সবসময় পন্ডিচেরি থেকে এখন তেমনভাবে আমরা কাউকে পাচ্ছি না। আনন্দ রেড্ডি, মনোজ দাস এসছেন, তারপরে আমরা আর কাউকে পাইনি। তো আমাদের খুব ইচ্ছে ছিল যে যাদের কথা বলছি তারা সবাই শ্রী অরবিন্দ বলয়ের মানুষ ছিলেন। জয় সেনকে সেই অর্থে শ্রী অরবিন্দ বলয়ের মানুষ বলা যাবে না, শ্রী অরবিন্দ বলয়ের বাইরেরও বলা যাবে না। আমি দু একটা কথা যেহেতু ইন্ট্রোডিউস করতে হচ্ছে, সেই জন্য দু একটি কথা আমি বলছি। সেটা হচ্ছে যে ওনার প্রধান পরিচিতি হচ্ছে উনি অধ্যাপক আইআইটির আর্কিটেকচারাল ডিপার্টমেন্টের আর রিজিওনাল প্ল্যানিং, তার হেড অফ দি ডিপার্টমেন্টও ছিলেন। এটা ছাড়া বাকি ওনার অনেক পরিচয় আছে, যেটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা দেখে নেবেন। উল্লেখ করার যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে উনি 50টা পেপারের ওনার হাত দিয়ে হয়েছে, কো অথার উনি 6টার, 15টা থিসিস পেপারের উনি ব্যবস্থা করেছেন যারা ওনার সঙ্গে থিসিস করেছেন, 7টা ওনার টেক্সট বুক আছে, 5টা, সবচেয়ে মজার হচ্ছে 5টা ছোটদের বই আছে আনন্দ পাবলিশার্সের। তার মধ্যে ছোটদের বইগুলোর মধ্যে শ্রী অরবিন্দ আছেন, স্বামীজি আছেন, রবীন্দ্রনাথ আছেন, আরও দু একজন আছেন, ছোটদের বইও রয়েছে। তো এছাড়াও এই ওনার মূল পরিচয় যেহেতু আর্কিটেকচারের জগতের লোক, স্থাপত্যের, সেই জন্যে বারাণসীর তো যে নতুন হয়েছে সেসব জায়গার কাজেও আমি দেখেছি ওনার নাম রয়েছে। উনি সেসব মেম্বার ছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেগুলো হয়েছে। এছাড়াও খড়গপুরের সম্ভবত প্রথম বোধহয় উনি চেয়ারম্যান, সেন্টার ফর এক্সেলেন্স ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এটার প্রথম চেয়ারম্যান ছিলেন। সুতরাং এই পরিচয়গুলো ওনার একটা দিক, আর শ্রী অরবিন্দের প্রতি ভালোবাসা আর একটা দিক। আমরা এই যে ঠিক বলয়ের মানুষ নন অথচ শ্রী অরবিন্দকে নিয়ে এত চর্চা করেন, তেমন একজনকে চাইছিলাম যে যদি আমাদের এখানে একটু সিরিজ একটা লেকচারের হয়, এবং আপনারা যদি সেই যেদিন হবে আমরা আগে থেকে জানিয়ে দেবো। ওনার আমাদের কার্ডে আমরা দিয়েছি, মূল বিষয় আপনারা দেখেছেন, ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার, ব্রেন অফ ইন্ডিয়া, রেনেসান্স, সেক্রেট অফ দ্য ভেদা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমার শুধু দুটি বিষয়গুলো দেখার পরে আমার ওনার সঙ্গে বিস্তৃত আলোচনা হয়নি। দুটি জিনিস শুধু আমার মনে হয়েছে। এক হচ্ছে যে এই সবকটা বই শ্রী অরবিন্দ লিখেছেন 110 বছর আগে, 1909। এর মধ্যে একটি মাত্র এই ব্রেন অফ ইন্ডিয়া, এইটাই একমাত্র কলকাতায় লেখা 1909, বাকি সব আর্য পরে 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 হয়েছে। সুতরাং এই যে 110 বছর আগের যে সমস্ত লেখা শ্রী অরবিন্দের, সেইটা আজকে কিভাবে তার রেলিভেন্স আসছে, এই 100 বছরের পুরনো বইয়ের যা বলেছেন, সেইটা আমাদের একটা কি বলবো, আমরা শোনবার জন্য উদ্গ্রীব হয়ে থাকবো যে এতদিন পরে তার কি কোনো আধুনিকীকরণ হলো, নাকি আজকের প্রজন্মের কাছে কিভাবে সেটা আসবে, এইটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে তার যে কাজটা, স্থাপত্যের যে কাজ, তার সঙ্গে এইটা কিভাবে তিনি মিলিয়ে মানে কাজটা করছেন, শ্রী অরবিন্দকে নিয়ে কাজ করছেন এই প্রজন্মের জন্য। আমি আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে শুধু তার বিদ্যে অনেক আছে, পাণ্ডিত্য অনেক আছে, আমরা দু একবার যেখানে যেখানে শুনেছি দেখেছি প্রচুর রয়েছে, কিন্তু সেইটা আমাদের আজকের প্রজন্মের কাছে
শুধু শ্রী অরবিন্দ চর্চা হিসেবেই থাকবে, না সেই চর্চাকে আমরা আমাদের জীবনের কোনো কাজে লাগাতে পারবো? এই প্রশ্নগুলোর উত্তর আমি আশা করি ওনার যে আজকে বক্তব্য, সেই বক্তব্য থেকে, আজকের বক্তব্য এবং পরপর যে সমস্ত দিন উনি বলবেন, তার থেকে আমরা একটা নতুন দিশা পাবো। আমি ওনাকে বক্তব্য শুরু করার অনুরোধ করছি। আর শেষে আমি অমর্ত্যকে বলেছি যদি একটু ধন্যবাদ করবেন। আর কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, আর বাকি এমনি বলার রয়েছে। আজকে সকলকে ধন্যবাদ, অনেকে এসেছেন, বিশেষ করে অমর্ত্য, অরূপদা, অনেক করে আমি বলেছিলাম অরূপদাকে, অরূপদা এসছেন, এত বয়স হয়েছে। যেটা আমাদের লেখা ছিল কার্ডে, সেটা হচ্ছে চিত্ততোষবাবুর আসার কথা ছিল, আমি সেটা একটু আপনাদের জানিয়ে দিই। হঠাৎ করে একটু ঠান্ডা পড়াতে উনি একটু ভয় পাচ্ছেন বেরোতে, যে যদি কোনো কারণে ওনার 96 বছর বয়স, সেই জন্য উনি ফোন করেছিলেন যে আমি আর এই রিস্কটা নিচ্ছি না, আমি আসবো না, তোমরা চালিয়ে নিও। আমি অনুরোধ করছি আমাদের সকলের তরফ থেকে যে নতুন যে সিরিজটা শুরু হচ্ছে সেটা খুব সাফল্যের সঙ্গে আপনি এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ। শ্রী অরবিন্দ ভবনে আমার আশাটা একটা দুটো ইংরেজি শব্দ এসে যাবে, খুবই ইমোশনাল একটা ব্যাপার। কারণ অনেক দিন আগে যখন আমি বয়সের তুলনায় অনেক ইয়াঙ্গার ছিলাম, তখন আমি এখানে আসতাম শ্রী অরবিন্দ ভবন লাইব্রেরিতে। প্রায় 7 বছর ধরে টানা এই লাইব্রেরিতে সকাল বিকেল যখনই ফাঁক ফোকর পারতাম। তার একটা কারণ হচ্ছে আমার পরপর দুটি অফিস এখানে খুব কাছাকাছি ছিল, সেটা মাই ব্যবস্থা করে দিয়েছিলেন। তো তখন এই লাইব্রেরির দায়িত্বে ছিলেন গোপাদি, আমার এইভাবেই মনে আছে। তো উনি লক্ষ্য করেছিলেন যে তুলনামূলক একজন অল্প বয়সী একটি ছেলে একটা রেগুলার বেসিসে এখানে আসা যাওয়া করছে। তো ওনার সেই র্যাডারে সেটা ধরা পড়েছিল। তারপরে উনি একদিন আমায় জিজ্ঞেস করেছিলেন যে তুমি এগুলো কেন করো? তো তখন আমি বললাম যে আমার একটা কোথাও একটা ভিতরে ভিতরে একটা তাড়না, কি যেন একটা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তো সেই জন্য আমি এখানে আসছি। এবং তার একটা দ্বিতীয় কারণ হচ্ছে এই শ্রী অরবিন্দ ভবনের লাইব্রেরিতে এসে ওনার বই ছাড়া আরও অনেক বই কাছাকাছি সমমানসিক, সমধর্মী, সহমর্মী যেসব বইগুলো, সেই বইগুলো আমি পাশাপাশি পেয়ে যাচ্ছি আর কি। আর সেগুলো ছাপিয়ে এখানকার যে পরিবেশ, এই কলকাতার হাসেল এবং বাসেলের মধ্যে একটা আইল্যান্ড, একটা শান্তি এবং আনন্দ, তার একটা দ্বীপ, এখানে তখন আমরা আসতাম। আমার আরও কয়েকজন ভাইয়েরা তখন আসতেন, ভাই এই হিসেবে যে আমরা একসাথে চিন্তা ভাবনা করতাম, তারা এখনও আছে। একজনের নাম সুবীর বাসু, সে তার অফিসে এখানে ছিল। আমরা প্রত্যেক দিন এখানে আসতাম, এখানে বসে থাকতাম। এগুলো নিজস্ব বা পার্সোনাল কথা, কিন্তু আপনাদের হয়তো ভালো লাগবে। সো 1990 থেকে 1996, তার আগে আমি একটু বিদেশে ছিলাম। তারপরে আমি আস্তে আস্তে দক্ষিণে কিছু কাজ করে তারপরে আচমকাই IIT খড়গপুরে একটা অধ্যাপনার সুযোগ পেয়ে যাই। তারপরে জীবনটা একভাবে বা আরও অনেক সুযোগ সুবিধা আসে। এবং শ্রদ্ধেয় বিশ্বজিৎ দা যেইভাবে প্রস্তাবনাটা রাখলেন, একটা দ্বিতীয় পরিচয় রাখলেন, আমার মনে হয় দ্বিতীয় পরিচয়টাই আরও বেশি গুরুত্বপূর্ণ। সেই আলোকেই এখানে বললাম। আমি এখানে কত রেগুলার আসতে পারবো সেটা আমি ঠিক নিজেই জানি না। সেটা শুধু মায়ের ইচ্ছে নয়, আমারও ইচ্ছে। দুটো ইচ্ছের মিলনেই একটা সম্পূর্ণ ইচ্ছে স্থাপিত হয়। শুধু মায়ের ইচ্ছে বলে দিলে তো হলো না। আমার কতটা আস্পৃহা, কতটা ইচ্ছে, সেই অনুপাতে মায়ের ইচ্ছে। তবে হ্যাঁ, আমার যখন আস্পৃহা প্রবল, তখন আমি জানতে পারবো যে মায়ের ইচ্ছেতেই আমার সেই আস্পৃহা জেগে উঠেছিল। সেটা অনেক পরের কথা। তো বিশ্বজিৎ দা যে কথাগুলো বললেন, আপনারা এখানে সকলেই বিদগ্ধর থেকে আরও বড় কথা হচ্ছেন আপনারা সেই বলয়ের মধ্যে আছেন। তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনারা শ্রী অরবিন্দ এবং মাদারের ভাবনা, চিন্তা, ওনাদের যে গভীর যে ধ্যানমগ্নতার জগৎ, চিৎস্বরূপতার যে জগৎ, আবার অন্যদিকে যে জগৎ বিস্তারের যে জগৎ, আনন্দ স্বরূপতার যে জগৎ, এবং এই দুই জগতের মধ্যে যে সম্পর্ক, একটা গভীর গহনে টু দ্য সামিটস অফ ইনফিনিটি, নেকেড অফ ইটস ভেস্টার্স, শ্রী অরবিন্দের ভাষায় সাবিত্রীতে। আর অন্যটা একদম ছড়িয়ে আছে মানুষের
এই ধুলো ময়লা কাদার স্তরে সেখানে একটা রূপান্তরের সাধনা চলছে, একটা চেষ্টা চলছে। সেখানে আমরা কতটা হাতে হাত মিলাচ্ছি সেই অপেক্ষায় উনি আছেন, ওনারা আছেন। শ্রী অরবিন্দ আমরা যতটুকুনি জানি, আমার যা ধারণা হয়েছে, আপনাদেরও ধারণা হয়েছেন, উনি সেই ভারতবর্ষের যে চরম শ্রেষ্ঠ পরম ঋষিরা তাদের একজন প্রধান কাণ্ডারি, কোনো একজন ঋষি হয়তো, যিনি আবার অবতীর্ণ হয়েছেন। যেইভাবে স্বামীজি এসেছিলেন, স্বামী বিবেকানন্দ, তার সাথে সাথে ঠিক পাশে যদি আরেকজনকে রাখা যায়, এটা আমার মূল্যায়ন, সেটা হচ্ছে শ্রী অরবিন্দ। এবং স্বামীজি এবং শ্রী অরবিন্দ হাতে হাত মিলিয়ে ভারতবর্ষ তথা সমস্ত বিশ্বের রূপান্তরের সাধনা প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। সেই সাধনা চলছে, সেই সাধনা একটা স্যাটেলাইটের মতন। স্যাটেলাইটের এই দিকে হচ্ছে আমাদের পৃথিবী, আমাদের পৃথ্বী চেতনা, আমাদের এই ধুলো ময়লা কাদার জগৎ। আর স্যাটেলাইটের ওই দিকে হচ্ছে সূর্য চেতনা, যেটা হচ্ছে সেলেস্টিয়াল কনসিয়াসনেস, বা তারও ওপরে আরও কোনো ঊর্ধ্বতর চেতনা, যেই সব কথা শ্রী অরবিন্দ দ্য সিক্রেট অফ দ্য বেদাস, বেদ রহস্যে বলে গেছেন। এই কথাগুলো কি আগে বলা হয়নি? নিশ্চয়ই বলা হয়েছে, কিন্তু শ্রী অরবিন্দের মতন করে বোধহয় আগে কখনো কেউ এইভাবে বলেননি। স্বামীজি সেগুলো জাস্ট একটা অঙ্গুলি সংকেত করে দিয়ে গেছিলেন, কারণ স্বামীজির কাজের বিস্তারটা ছিল বিশ্বব্যাপ্ত, মানে স্টেজটাকে সেট করা। তারপরেই শ্রী অরবিন্দ এলেন, সেই স্টেজে বসে গভীরতার যে সাধনা, তার বীজ উনি বপন করেছিলেন, এটাই আমাদের বিশ্বাস। বিশ্ববিদ্যা যেটা বললেন, কত লেখা, এবং আস্তে আস্তে লেখাগুলো কমে যাচ্ছে যখন উনি ধ্যান ও গম্যতায় আরও প্রবিষ্ট হচ্ছেন, এবং তখন অন্য লোকেরাও লিখছেন, নলিনী দা লিখছেন, নলিনীকান্ত গুপ্ত লিখছেন, আরও অনেকেই লিখছে। নীরোদবরণ বাবুর লেখাগুলো তখন বেরিয়ে গেছে, মাদার তখন লিখতে শুরু করেছেন, ওনার লেখা তখন কমে যাচ্ছে। আসলে কমে যাচ্ছে না, যতটুকুনি লেখা তার কাজ প্রায় শেষ হয়ে গেছে, তখন আরও গভীরতর সাধনায় উনি যাচ্ছেন। যেটা চেষ্টা করব, কয়েকবার যদি এখানে পরপর আসা হয় মায়ের ইচ্ছে, তাহলে তিনটি লেখা নিয়ে একটা ক্রমান্বয়ে একটা কিউমুলেটিভ পরপর বক্তব্য বা একটা সামগ্রিক বক্তব্য। প্রথমে দ্য ব্রেইন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে ধী শক্তি, প্রজ্ঞা শক্তি, ঠিক প্রজ্ঞা শক্তি নয়, ধী শক্তি, যেই ধী শক্তি আমাদের সেই প্রজ্ঞার দিকে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের গায়ত্রী মন্ত্রে আপনারা আছেন, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, ওং ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর বরেণ্যম। এই সবিতু হচ্ছে সাবিত্রী চেতনা, মানে সূর্যের যে পূর্ণ চেতনা, তার আগের একটা পূর্বাভাস, সবিতু, সবিতা। শ্রী অরবিন্দ এটাকেই মানে তার অপরিসীম এবং অকল্পনীয় আধ্যাত্মিক মহাশক্তির মধ্যে দিয়ে সেই সাবিত্রী চেতনা জগতে প্রকাশ করে দিয়ে গেছেন। হঠাৎ সবই বোঝা যায়, আবার হঠাৎ কোনো কিছুই বোঝা যায় না, এমনই একটা আশ্চর্য ব্যাপার। তো তার প্রথম একটি লেখা হচ্ছে দ্য ব্রেইন অফ ইন্ডিয়া। আজকের এই আলোচনাটুকুতে আমরা চেষ্টা করব এই ব্রেইন অফ ইন্ডিয়ার মধ্যে প্রাথমিক কিছু ভাবনা চিন্তা রাখা। কি এই ব্রেইন অফ ইন্ডিয়া, এই ভারতবর্ষের যে ধী শক্তি, ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, এই ধী শক্তির যে প্রচোদনা, তার যে উদ্বোধন, তার যে রিসার্জেন্স, যেটা আগে ছিল সেটা আবার তাকে ফিরিয়ে আনা এবং পুনঃপ্রতিষ্ঠিত করা। স্বামীজির ভাষায় শুধু ফিরিয়ে আনা না, 1000 times more resplendent than what it was before, মানে ভবিষ্যতের যে সত্যযুগ আসছে, সে অতীতের সত্যযুগের গৌরবকে ছাপিয়ে চলে যাবে। স্বামীজি সেই কথা বলে গেছেন। সেই গৌরবকে ছাপিয়ে নিয়ে যেতে গেলে যদি একজন পরম মহাপুরুষ থাকেন, আমার মনে হয়, আমাদের মনে হয়, আপনারা সকলেই হয়তো একমত হবেন, সেইটি হচ্ছেন শ্রী অরবিন্দ। তার প্রাণ প্রতিষ্ঠা এই ভারত তত্ত্বে, বিশ্বতত্ত্বে এবং বিশ্বাতীত তত্ত্বে প্রতিষ্ঠা করে গেছেন। একটা জিনিস খুব পরিষ্কার শ্রী অরবিন্দের কাজের মধ্যে, উনি তিনটি স্তরের কথা বারবার বলে গেছেন, এটা আপনারা অনেকেই জানেন। সেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, সেটা হচ্ছে আমাদের আত্মচেতনার কথা। আর একটা হচ্ছে একটা কালেকটিভ কনসিয়াসনেস, যেটা হচ্ছে এই বিশ্ব চেতনার কথা। আর আরেকটা
বিয়ন্ড দ্য কসমস, যেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল কনসিয়াসনেস, বিশ্বাতীত চেতনা। অনেকটা একটা স্কুল লেভেল, তারপরে একটা কলেজ লেভেল, আর তারপরে যেন একটা ডক্টরাল বা একটা পোস্ট ডক্টরাল লেভেল, মানে এরকম একটা বলা যেতে পারে। এই উদাহরণগুলো এই জন্যই ব্যবহার করা যাতে জিনিসটা একটু সুবিধা হয়। তার মানে এই নয় যে এটাই সেটা, কখনোই নয়, কখনোই নয়। কিন্তু ওনার যেটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই তিনটি চেতনার সমন্বয়ে যে সংযোগকারী যেই চেতনা, রূপান্তরকারী যেই চেতনা, সেই মহা চৈতন্য শক্তির কথাই উনি বলে গেছেন, নিজের জীবনের মধ্যে দিয়ে সেই কাজ করে দিয়ে গেছেন। তারই প্রথম সংকেত হচ্ছে এই ব্রেইন অফ ইন্ডিয়া। একটা ছোট্ট ভিজুয়াল এইড করে নিয়ে এসছি। ভিজুয়াল এইড একটু ভাল লাগে, কয়েকটা স্লাইডস যদি আমরা দেখি। একটা দুটো কথা বলেই এটাতে চলে যাচ্ছি, তারপর একটা আলোচনায় চলে আসার চেষ্টা করব। এইটাতে আমি চেষ্টা করব খুব দ্রুত চলে যাওয়া, যাতে আলোচনাটার মধ্যে আমরা তাড়াতাড়ি ব্যাক করতে পারি। এখানে অমর্ত্যদা আছেন, আমার শ্রদ্ধেয় দাদার মতন। উনি অনেক দিন ধরে এই নিয়ে কাজ করছেন। আমরা ঠিক সেরকম নয়, আমরা এখানেও আছি সেখানেও আছি, মানে এটা জ্যাক অফ অল ট্রেডসের মতন। যাই হোক, সেটা হচ্ছে যে আমাদের কথা, আমরা কোথায় আছি। আজকে আমাদের একটা অদ্ভুত অবস্থার মধ্যে আমরা আছি, মানে হিন্দিতে যাকে বলে, একটু মজা করে বলছি, না ঘটকা না ঘরকা, এরকম একটা অবস্থা আমাদের চলছে। সেটা কি খুব খারাপ অবস্থা? সেটা নয়। সেটা হচ্ছে যে খানিকটা পশ্চিম থেকে, খানিকটা এই দেশ থেকে, কোথায় আমাদের একটা গভীরতা নেই, এমন একটা অবস্থা। কিন্তু আমরা যদি খুব গভীরে দেখি, আমরা প্রত্যেকেই একটা কোনো না কোনোভাবে আমরা চেষ্টা করছি। মাদার সবসময় এরকম একটা দৃষ্টিকোণ খুব পছন্দ করতেন, একটা ইতিবাচক দৃষ্টিকোণ, একটা কনস্ট্রাকটিভ, মানে ডাইরেক্টলি একে ওকে ব্লেম না করে তার মধ্যে হায়েস্ট পোটেনশিয়াল কি সেইখানে ফোকাস করতেন। এখানে স্বামীজির সাথে মাদারের একবারে 16 আনা মিল, একবারে 16 আনা মিল। এই জন্য মাদার অত বড় একটা কর্মকাণ্ড পন্ডিচেরির থেকে করতে পেরেছিলেন, যেটা আজকে অরবিন্দ জাস্ট একটা স্মল এক্সপ্রেশন অফ মাদারের কাজ। মাদারের কাজ আজকে সমস্ত বিশ্ব চেতনায় ছড়িয়ে গেছে। আমাদের এসেনশিয়ালি আমরা যখন একটা মানুষ হিসেবে এখানে আসছি, একটা উন্নত চেতনা, যেটা পাশবিক চেতনার থেকে আলাদা, একটা আলাদা স্তর। এই মাটিটা যদি পাশবিক চেতনা হয়, তাহলে এই ঘরের আপার লেভেলটা হচ্ছে আমাদের মানবিক চেতনা, মানে হিউম্যান কনসিয়াসনেস, মাইন্ড। এবং আস্তে আস্তে যদি সিলিংয়ে পৌঁছাতে পারি, তখন ইনটুইটিভ মাইন্ড, এবং যদি সিলিংয়ের ওপরে চলতে পারি, ওভার মাইন্ড, মানে মনের পাড়ে চলে যাওয়া আর কি। এইভাবে যদি খুব সহজ সরলভাবে আমরা দেখি, তো এইখানে একটা খুব সহজ সরলভাবে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের যেটা দেওয়া হয়েছে, সেটা হয়েছে যে আমাদের একটা কনস্টিটিউশন, একটা ফিজিক্যাল কনস্টিটিউশন দেওয়া হয়েছে, যেখানে আমাদের একটা ধর্মবোধ আছে আর কি, মানে ভালো মন্দ, সৎ অসৎ ঠিক করা, বেশি ঠিক করা, মানে গ্রেটার গুড বা কম ঠিক করা, মানে গুড অ্যান্ড ইভিল নয়, মানে মোর গুড অ্যান্ড লেস গুড, এরকম স্তর। এবং সেই স্বচ্ছতাটা আসা, সেইটা এসেনশিয়ালি দুটো জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। এটাই শ্রী অরবিন্দের ব্রেইন অফ ইন্ডিয়া। সেই জন্য আলোচনাটা এইভাবে চেষ্টা করছি। একটা হচ্ছে যে আমাদের দেহ যন্ত্র, মানে যেই বডি বা কনস্টিটিউশন আমাদের দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মানুষের শরীর, যেই শরীরের মধ্যে মৃণালিনী দেবীকে শ্রী অরবিন্দ লিখছেন চিঠিতে যে আমি তার খবর পেয়েছি এবং এই দেহের মধ্যে দিয়েই তাকে পাওয়া যায়, সেই খবরও আমি পেয়েছি। আপনারা নিশ্চয়ই সেই চিঠিটা পড়েছেন, আমি একেবারে কোট করতে পারলাম না, মোটামুটি এরকম একটা কথা বলেছেন, সেই খবর আমি পেয়েছি। তো এই দেহের মধ্যে দিয়ে পাওয়া যায়, তার মানে দেহটাকে অস্বীকার করে নয়, দেহের মধ্যে দিয়েই তাকে পাওয়া যায়। তার মানে এই দেহের মধ্যেই একটা ব্যবস্থা আছে, যেই ব্যবস্থা, দেহটা যদি একটা যন্ত্র হয়, একটা মেশিন হয়, একটা ইঞ্জিন হয়, একটা গাড়ি, একটা এয়ারক্রাফট, একটা ট্রাম, একটা ধরুন লার্জ জেনারেটর। ধরুন একটা জেনারেটরের যদি এক্সাম্পল স্যার আমরা নিই, একটা জেনারেটরের এক্সাম্পল স্যার আপনাকে বলছি, যদি আমরা নিই, তাহলে জেনারেটরে এসেনশিয়ালি রান করার জন্য দুটো কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট আছে। খুব আশ্চর্য ব্যাপার। একটা হচ্ছে যে
জেনারেটরটা স্টার্ট করার জন্য একটা ফিডিং কারেন্ট দরকার, বা দ্য ফার্স্ট কারেন্ট যেটার জন্য জেনারেটরটা শুরু হবে। তারপর জেনারেটর নিজেই কারেন্ট সাপ্লাই করবে, একটা আশ্চর্য ব্যাপার। তার মানে একটা শুরু করার জন্য একটা কারেন্ট দরকার, আর জেনারেটর মানে যখন অ্যাকচুয়াল কারেন্টে নেই তখন একটা লো লেভেল কারেন্ট জেনারেটর প্রডিউস করে কাজ চালিয়ে দেবে। আর দ্বিতীয় হচ্ছে একটা ইন্ধন, একটা ফুয়েল দরকার। সেটা ডিজেল হতে পারে, পেট্রোল হতে পারে, বায়োফুয়েল হতে পারে, বা সোলার ফুয়েল হতে পারে। আজকে প্রযুক্তি উন্নতি হচ্ছে, তো ইন্ধনেরও ক্যারেক্টারিস্টিক পাল্টাচ্ছে, এর মধ্যে একটা বিবর্তন হচ্ছে আর কি। আজ থেকে 200 বছর আগে একটা মেশিন যেভাবে চলতো, যেভাবে এই প্রকৃতির ওপরে বিরাট ইম্প্যাক্ট করেছে, যার থেকে ক্লাইমেট চেঞ্জ, আজকের যে মেশিনসগুলো সেগুলোকে আমরা দেখছি যে ততটা করে না। কারণ একটা রেড ফিল্ড টেকনোলজির থেকে একটা গ্রিন ফিল্ড টেকনোলজিতে কনভার্টেড হয়েছে, যদি আমরা বিজ্ঞানের ভাষায় বলি। তার মানেটা কি, মানে আগের যে যন্ত্রগুলো ছিল সেই যন্ত্রগুলোও কি কারেন্ট প্রডিউস করতো না, কিন্তু করতে গেলে তাদের পেরিফেরাল ইম্প্যাক্টটা ভালো ছিল না। আর এখন যে যন্ত্রগুলো, তারা পরিবেশটাকে স্বীকার করে, অস্বীকার না করে তারা এনার্জি আউটপুট দিচ্ছে। তার মানে তাদের যে ফাংশনিং সেটা শুধু ওই যন্ত্রকেন্দ্রিক নয়, তার যে সামগ্রিকতা সেইটাকে নিয়ে, এইটা খুব লক্ষ্য করার একটা বিষয়। মানে যান্ত্রিক চেতনাতেও একটা রূপান্তরের সাধনা চলছে, আশ্চর্য ব্যাপার। রেড ফিল্ড মানে হচ্ছে আমি যখন পাশবিক স্তরে যাকেই দেখছি তাকে মারছি, যেই কথা বলছে তাকে অপমান করছি, যেই কিছু বলতে যাচ্ছে তাকে আটকে দিয়ে নিজের কথা বলার চেষ্টা করছি, যেই তার ধর্মের কথা বলছে তখন আমার ধর্ম বলো এই নিয়ে একটা দাঁড় করাবার চেষ্টা করছি। এটা হচ্ছে রেড ফিল্ড কনসিয়াসনেস, মানে তমমুখী রজগুণ। ব্রেইন অফ ইন্ডিয়াতে শ্রী অরবিন্দ বলছেন, একাধিকবার কথাটা বলছেন, আমি স্লাইডগুলোতে আসবো, কথাগুলো প্রথমে বলে নিলে ওগুলো খুব দ্রুত হয়ে যাবে। সেটা হচ্ছে যে এই তমমুখী রজগুণকে কি করে সত্যমুখী রজগুণে কনভার্ট করা যায়। দ্য ইনক্রিজিং অফ দ্য স্বাত্বিক ডেভেলপমেন্ট উইদিন আওয়ার কনস্টিটিউশন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য হোল অবজেক্টিভ অফ দ্য সাধনা যেটা আমাদের ভারতবর্ষের। এটাই ব্রেইন অফ ইন্ডিয়ার মূল তাৎপর্য। তাহলে একটা যন্ত্রের, যে কোনো যন্ত্র, এই যে প্রজেক্টরটা, কম্পিউটারটা চলছে, এই স্ক্রিনে পড়ছে, দুটো জিনিস, একটা হচ্ছে তার রানিং ক্যাপাসিটি, যেটা কারেন্ট, বা একটা এলিমেন্ট, একটা ফাংশনিং প্রিন্সিপাল। আমি বোঝাতে পারছি তো সবাইকে? একটা রানিং প্রিন্সিপাল, একটা কারেন্ট, সেটা বিদ্যুৎ হতে পারে বা কোনো একটা ওয়াটার ফোর্স হতে পারে। যদি একটা হাইড্রোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয় যে জল সেটাকে চালনা করছে, জলের যে কারেন্ট, সেখানে ভাষাটাও এক, দ্য কারেন্ট অফ দ্য ওয়াটার রানস দ্য টারবাইন। টারবাইনটা তারপরে ইলেকট্রিসিটি প্রডিউস করছে। তার মানে প্রিসিডিং এনার্জিটা হচ্ছে জল, সাকসিডিং এনার্জিটা হচ্ছে কারেন্ট। ফাইনালি উই আর টকিং ফ্রম কারেন্ট টু কারেন্ট। মানে কারেন্টটা হচ্ছে কমন ডিনোমিনেটর, দ্য কমন শব্দ, যেটাকে আমরা বাইরে বার করে দেখতে পারি। আর ওই যে টারবাইনটা বা ওই জেনারেটরটা, সেটা হচ্ছে একটা ইন্ধন। ধরে নিন ডিজেলটা দিলাম, একটা ইন্ধন। তার মানে যন্ত্রের দুটো বেসিক জিনিস রয়েছে, যেটা হচ্ছে একটা হচ্ছে তার ফাংশনিং অবজেক্টিভ, যেটা সে প্রডিউস করবে, যে এনার্জিটা সে প্রডিউস করবে। প্রথমে হয়তো খুব রিফাইন্ড নয়, যেরকম রেডফিল্ড টেকনোলজি, মানে এনার্জি প্রডিউস করছে কিন্তু তার সাথে প্রকৃতি পরিবেশের ভারসাম্যও চলে যাচ্ছে। এত কার্বন মনোক্সাইড বেরোচ্ছে যে কার্বন ফুটপ্রিন্ট বেড়ে যাচ্ছে, এটা আমরা সকলেই জানি এই ঘরে আর কি। এই নিয়ে হাজার হাজার কনফারেন্স, কোটি কোটি টাকার সব সামিট, সবাই প্লেনে করে সুইজারল্যান্ড যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে। কিন্তু যেই অমর্ত্যদা জানেন, যেই তিমিরে সেই তিমিরে, কলকাতার রাস্তায় যেই নোংরা সেই নোংরা। একটা বাড়ি রং করছে, ঠিক এই অবধি রং করে পরের বাড়িটা রং করছে না, কারণ ওটা রং করলে ওটা তো আমার বাড়ি নয়। তার মানে ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস থেকে কালেকটিভ কনসিয়াসনেসে আমরা যেতেই পারছি না। একটা রং করা বা একটা বাড়ি যখন সারাচ্ছি বা যখন কিছু একটা করলাম হয়তো এইটুকুনি, কিন্তু তারপরে 6টা ফেসবুক পোস্ট, লিঙ্কডইনে হয়তো 12টা পোস্ট, তারপরে পডকাস্ট হয়ে গেল। ছাত্রদের বলছে যে তোরা যেগুলো করছিস ওখানে একটু দেখিস আমার নামটা যাতে থাকে, আমি তো মাস্টারমশাই ছিলাম। এই যে প্রবণতা, এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক রেডফিল্ড কনসিয়াসনেসে আমাদেরকে নিয়ে আসছে। সো দ্য হোল পারপাস এটাই হচ্ছে তমমুখী রজগুণ। যান্ত্রিক চেতনা যেভাবে চলছে, আমাদের যন্ত্রটাও সেভাবে চলছে। এইটা যদি করে যাই, তাহলে ওই যন্ত্রটার সাথে আমাদের যন্ত্রের অমর্ত্যতার তফাৎ কি রইল? আমাদের তফাৎটা এখানেই রইল যে মানুষের মধ্যে এমন একটা প্রিন্সিপাল আছে হু ক্যান টার্ন অ্যারাউন্ড
এবং সোল সার্চ করে সে একদিন বলতে পারে যে যা এতদিন ভেবেছিলাম সেটা হয়তো ঠিক ছিল না, একই জীবনে সে করতে পারে। তার একটা ব্রিলিয়েন্ট এক্সাম্পল হচ্ছে রবীন্দ্রনাথ। মানে একটা জীবনে কত আঘাত, আর যত আঘাত পাচ্ছেন আরো বড় হয়ে যাচ্ছেন, আরো বড় হয়ে যাচ্ছেন। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আমার এই দেহখানে তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। মানে আশ্চর্যভাবে উনি এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছেন। মানে যত ব্যথা পাচ্ছেন, মানুষ ব্যথা পেলে, আজকাল লোকে তো একটু ব্যথা পেলেই সুইসাইড। রবীন্দ্রনাথের যত ব্যথা পাচ্ছেন আরো কবির থেকে বিশ্বকবি হয়ে যাচ্ছেন, আরো বৃহৎ হয়ে যাচ্ছেন। এটা বিউটিফুল এক্সাম্পল। মানে এত বড় মাপের মানুষ, তার লেখা, তার সৃষ্টিশীলতা, তার সৃজনশীলতা 50 টাইমস, 100 টাইমস, 200 টাইমস, 1000 টাইমস বেড়ে যাচ্ছে। মানে পৃথিবীর সমস্ত শক্তি, মানে সাপেক্ষে বিপক্ষে কিছু নেই, সবকিছুই সৃষ্টিশীলতার দিকে চলে যাচ্ছে। বিদ্যা অবিদ্যা মমতনু, গীতায় বলছেন। অবিদ্যা শক্তিও সাহায্য করছে, বিদ্যা শক্তিও, মানে পুরো ফালক্রামটা নিয়ে অ্যাবজর্ব করে বেরিয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে ইউনিফাইং ফোর্স। যেই ফোর্সের জন্য আমরা ইউনিফাই করতে পারি না, সেই ফোর্স হচ্ছে রজগুণ, গীতায় ভগবান বলছেন। আর যেই ফোর্সের দ্বারা আমরা ইউনিফাই করতে পারি, তাই হচ্ছে সত্যগুণ। আর যেই ফোর্স আমাদের ইউনিফাইও করে না বা ডিসইউনিফাই করে না, আমাদের আস্তে আস্তে ইনার্ট করে দেয়, মানে আমরা আবার সেই স্থূল চেতনায় চলে গেলাম, ঘুমিয়ে সারাদিন ঘুমিয়ে আছি, সেটা হচ্ছে তমগুণ। দ্য সেন্ট্রাল ফোর্সটা হচ্ছে, যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, স্বামীজি বলছেন, সেটা হচ্ছে রজগুণ। আর সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে রজগুণ, আর সেন্ট্রিপিটালটা হচ্ছে তমগুণ। তো এই কনস্ট্যান্টলি তমগুণ আর রজগুণের মধ্যে টাসেল চলছে। সেন্ট্রিফিউগালটা হচ্ছে নানান দিকে ধাবিত হচ্ছে, আজকে এই করবো, কালকে ওই করবো, এই করবো, কিন্তু দুটো ব্যালেন্স করে একটা স্যাটেলাইট ফোর্স আমরা ক্রিয়েট করতে পারছি না। কথাটা বোঝাতে পারলাম কি? মানে দুটো যদি কোথাও একবার ব্যালেন্স করে, তাহলে ওই পয়েন্টে একটা স্যাটেলাইট ফোর্স ক্রিয়েটেড হলো। আপনারা এটা ভাববার চেষ্টা করুন। মানে একটা জায়গায় আমরা পৃথ্বী চেতনায় ঘুমিয়ে পড়ার চেষ্টা করছি, তামসিকতায়, আলস্যে, আর অন্যদিকে এই কাজ সেই কাজ, নানা রকম ব্যবস্থা, কিন্তু দিনের শেষে এসে আবার ঘুমিয়ে পড়ছি। মানে কোনো ক্রিয়েটিভ কিছু নেই। হঠাৎ আমাদের খেয়াল হলো এই যে এত কিছু আমরা ধাবিত আছি, সেটার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসা। সো আজকে পৃথিবীতে এই ইমব্যালেন্স একটা সময়, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে অল দ্য ইমব্যালেন্সেস আর এক্সপোজড। মানে দ্য ডার্ট হ্যাজ বিন টেকেন আউট অফ দ্য ড্রেইনস অ্যান্ড ইট ইজ রাইট অন দ্য রোড, একদম ভিজিবল। এইটাই হচ্ছে এখন যুগের সবচেয়ে বড় দিক, যে এভরিথিং ইজ এক্সপোজ। যত রকম অন্যায়, যত রকম অবিচার, যত রকম লিডারশিপের নামে ব্যভিচার, ধর্মের নামে অধর্ম, হ্যাঁ, এগিয়ে যাওয়ার নামে পিছিয়ে যাওয়া, সমস্ত পৃথিবীটা যেন হিংসায় উন্মত্ত পৃথিবী। রবীন্দ্রনাথের ভাষায় দ্য ক্রাইসিস ইন সিভিলাইজেশন। এটা যতটাই ভয়ঙ্কর সময়, ততটাই শুভ সময়, কারণ বিকজ এভরিথিং ইজ এক্সপোজড। সেই জন্য খুব দ্রুতই হয়তো একটা কিছু হতে চলেছে, খুব দ্রুতই হয়তো আমরা তো কোনো প্রেডিকশন করতে এখানে সমবেত হইনি। তো এইটা নিয়ে কয়েকটা স্লাইড। সেইটা হচ্ছে যে এই ক্রাইসিসটা আমাদের একটা অদ্ভুত জায়গায় নিয়ে এসছে। আমি খুব দ্রুত যাচ্ছি, আপনারা সকলেই জানেন, আপনারা প্রত্যেকেই চিন্তা ভাবনা করেন। এই ক্রাইসিসটা আমাদের 4 রকম ক্রাইসিস, মানে সোশিও কালচারাল, আমি উল্টো দিক থেকে যদি বলি, ইকোনমিক, অর্থনৈতিক, একটা জিওপলিটিক্যাল, মানে একটা ভৌগোলিক রাজনৈতিক, একটা হচ্ছে ক্লাইমেটিক, এনভায়রনমেন্টাল, ইকোলজিক্যাল, কথাগুলো কাছাকাছি, আরেকটা হচ্ছে সোশিও কালচারাল। এবং রবীন্দ্রনাথের ভাষায় এটাই হচ্ছে দ্য ক্রাইসিস ইন সিভিলাইজেশন। চলে যাবার আগে উনি লিখে গেছিলেন। এবং এই ক্রাইসিস ইন সিভিলাইজেশন আজকে একটা তুঙ্গতা লাভ করেছে। দেশের সাথে দেশের আন্তর্জাতিক যুদ্ধ, আজকেই আবার নতুন করে একটা যুদ্ধ শুরু হয়েছে বিটুইন, এই কথাগুলো এখানে বলা উচিত নয়, কিন্তু যেহেতু আমরা শ্রী অরবিন্দের আশ্রয়ে আছি, শ্রী অরবিন্দ এগুলোকে তো অ্যাভয়েড করে যাননি, উনি এগুলোকে নিয়েই ওনার সাধনা ছিল। আজকে ইউএস লেড যে কার্ডিশ ফোর্সেস, তাদের সাথে টার্কিশ রিবেলস যারা সিরিয়াকে ওভারটেক করেছে, তাদের মধ্যে সংঘাত লেগেছে। মানে ভয়ঙ্করের মধ্যে আরো ভয়ঙ্কর, কি সুন্দর ব্যবস্থা আর কি। মানে যারা পিস কিপিং ফোর্স, তারাই ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে চলে গেছে, যারা পিস কিপিং। এটা আজকের একদম এমন একটা ঘটনা। তো এই ঘটনায় একটা
একটা কাপল হয়েছে, সেটা হচ্ছে যে আজকে সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য এবং একটা বিরাট গ্যাপ। এটা হচ্ছে মালথুজিয়ান ইকোনমিক্স। আপনারা সকলেই জানেন যে আমাদের পপুলেশন গ্রোথ এমনভাবে এগোচ্ছে, দ্য কোয়ালিটি অফ দ্য পপুলেশন গ্রোথ এমনভাবে এগোচ্ছে, তার সাথে আমাদের রিসোর্স গ্রোথের একটা ডিসপ্যারিটি এসে গেছে। কিভাবে এই ডিসপ্যারিটি এসে গেছে? প্রথম হচ্ছে ইকোনমিক ক্রাইসিস। আমি যখন ছাত্র ছিলাম তখন ওনার বই পড়লাম, হোজে স্টিগলিটস, দ্য প্রাইস অফ ইনএকুয়ালিটি। পৃথিবীর সমস্ত টাকা মুষ্টিময় কয়েকজনের হাতে, আর হাজার হাজার মানুষের হাতে কোনো অর্থ নেই, এবং অর্থের নামে অনর্থ, পরমার্থ তো দূরের কথা। আবার বলছি স্যার, অর্থের নামে অনর্থ, পরমার্থ তো দূরের কথা। ঠাকুরের ভাষায়, শ্রীরামকৃষ্ণের ভাষায় মানে খালি পেটে কোনো ধর্ম হয় না। আজকে যদি খালি পেটে অর্ধেক মানুষ থাকে, যদি বেসিক এডুকেশন না থাকে, রিলিজিয়ন ইজ নট দ্য ক্রাইং নিড অফ ইন্ডিয়া, শিকাগোতে স্বামীজির স্পিচ। ভারতবর্ষের দরকার এখন শিক্ষা, অন্ন বস্ত্র এবং একমুঠো অন্ন বস্ত্র এবং শিক্ষার। সেই সময় থেকে এখনো আমরা বেরোতে পারিনি। শ্রী অরবিন্দ বলছেন, ইন্ডিয়া ইজ জাস্ট প্রিপেয়ার্ড ফর দ্য পলিটিক্যাল ফ্রিডম, 1947। ইটস এ গিফট, বাট ইটস জাস্ট এ লিমিটেড গিফট। জাস্ট পলিটিক্যাল ফ্রিডম, ইকোনমিক ফ্রিডম এখনো বহু দূর, আর কালচারাল ফ্রিডম সে তো অনেক দূরের কথা। আর লাস্ট যে ফ্রিডম, স্পিরিচুয়াল ফ্রিডম, সেটা তো ওনার গোটা জীবন, সেটা নিয়ে আর বললাম না। সুতরাং ফ্রিডম বলতে অনেক কিছু বোঝায়, জাস্ট কতগুলো ভৌগোলিক রেখা রিক্যাপ করতে পারলে, রিভাইভ করতে পারলে ফ্রিডম হয় না। জিও পলিটিক্যাল ক্রাইসিস, কতবার যে এই দুটো দেশ হাতে হাত মিলিয়েছে, আর কতবার যে এরা যুদ্ধ করে চলেছে, এটা একটা প্রহসনে দাঁড়িয়ে গেছে। প্রত্যেক দিন সকালে ট্রিউস হচ্ছে, আর বিকেলবেলা নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে। এটা একটা ফ্যালাসি, একটা প্রহসনেরও প্রহসন। প্রহসন শব্দটাও বোধহয় লজ্জা পেয়ে গেছে, প্রহসন শব্দটাও বোধহয় ডিকশনারিতে স্যার লজ্জা পেয়ে গেছে। যে আমি তো ভাবিনি যে আমার মানে এতটা বড় হতে পারে, আমি ভেবেছিলাম খানিকটা। তো আমরা এমন একটা লজ্জাকর পরিস্থিতিতে চলে গেছে, এবং সেই নিয়ে কনফারেন্স হচ্ছে, সেই নিয়ে অ্যানার্কি হচ্ছে। তৃতীয় ক্রাইসিস হচ্ছে ক্লাইমেটিক ক্রাইসিস। এনাকে তো আপনারা অনেকেই চেনেন, অ্যাল গোর। উনি প্রথমে এনভায়রনমেন্টালিস্ট ছিলেন। আমরা যখন ছাত্র ছিলাম ওই দেশে, ওনার বই পড়েছি, অমর্ত্যদা জানেন। তারপরে উনি নোবেল প্রাইজ পেলেন, তারপর ইউএস ভাইস প্রেসিডেন্ট তার আগেই হলেন। এবং উনি বলে গিয়েছিলেন, তখন সবাই হেসেছিল, যে কয়েকদিনের মধ্যেই পৃথিবী একটা ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে। ক্লাইমেটিক ক্রাইসিস, ম্যাক্রোকজম, ক্লাইমেট, ইকোলজিক্যাল ক্রাইসিস, মাইক্রোকজম, মানুষের সাথে মানুষের ভুল বোঝাবুঝি, এবং এনভায়রনমেন্টাল ক্রাইসিস, রাস্তাটা আর পরিষ্কার রাখতে পারছে না। এই তিনটে ক্রাইসিস মিলিয়ে হচ্ছে আমাদের টোটাল ক্রাইসিস, এনভায়রনমেন্টাল, ইকোলজিক্যাল আর ক্লাইমেটিক ক্রাইসিস। দেখুন, এই কথাগুলোর মধ্যে শ্রী অরবিন্দের কথা আর কাজ করছে কোথায়? তার কথা কাজ করছে না। ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, কালেকটিভ রেসপন্সিবিলিটি আর টোটাল রেসপন্সিবিলিটি কাজ করছে। এবং ফোর্থ হচ্ছে সোশ্যাল ক্রাইসিস। এই এরিয়াটা খানিকটা আমাদের, আমি যেই ডিপার্টমেন্টে কাজ করি, ওনার কথা আমি এইভাবে যখন ম্যাসলোর পড়াশোনা করছি, তারপর ওইভাবে গিয়ে যখন দেখলাম হোজে ভ্রিন্টে শ্রী অরবিন্দ অ্যান্ড অ্যাব্রাহাম ম্যাসলো বলে একটা বই লিখেছেন, তখন আমার ভীষণ আনন্দ হয়েছিল। মানে আনন্দর চোটে এক রাত্রি প্রায় ঘুম হয়নি, কারণ আমি ম্যাসলোকেও বেশ ভালোবাসি, আর শ্রী অরবিন্দকে ভালোবাসতে শুরু করেছি, এখনও সেটা চলছে, ভালোবাসতে শুরু করেছি, ভালোবাসা শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হবে জানি না। তো ম্যাসলো প্রথম এটা পয়েন্ট আউট করলেন, শ্রী অরবিন্দের যেটা দ্য ইনার হায়ারার্কি অফ মাইন্ড, যেটা হোজে ভ্রিন্টে অনেকে এটা ধরতেই পারেনি, যেটা শ্রী অরবিন্দের যেটা মনের স্তরবিন্যাস, মানে একদম মেটেরিয়াল মাইন্ড থেকে মাইন্ড প্রপার, ইনটুইটিভ মাইন্ড, ইলুমাইন মাইন্ড, ইনটুইটিভ মাইন্ড করে আস্তে আস্তে নির্বিকল্প অবস্থা, বিয়ন্ড মাইন্ড, ওভার মাইন্ড, এবং তার উপরে যেসব মনের রিফোল্ডিং, আনফোল্ডিং, আবার মনে ব্যাক করছে, যেটা বেদান্তের ভাবনাকে ছাপিয়ে চলে গেছে, ঠাকুর যেটা স্বামীজিকে বলছেন, দেখ যেই রাম সেই কৃষ্ণ ইদানিং দেহে সেই রামকৃষ্ণ, কিন্তু তোদের বেদান্তের দিক থেকে নয়, মানে দ্যাট ইজ দ্য বিগিনিং অফ দ্য সুপ্রামেন্টাল, তোদের বেদান্তের দিকে, মানে বেদান্ত যেখানে শেষ হচ্ছে সেখান থেকে সুপ্রামেন্টালের সাধনা রিভার্স ওয়েতে নেমে আসছে। এই আলোচনা যদি আমি এখানে আসার সুবিধা হয়,
আমরা একটু এটাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করব আরও সিম্পল সাধারণভাবে। তো ম্যাসলো এইটাকেই একটা খুব সিম্পল ফর্মে রিপ্রেজেন্ট করলেন, যেটা আপনারা অনেকেই জানেন, বিশেষত যারা একটু অল্প বয়সী আছেন, অনেককে দেখতে পাচ্ছি, দ্য হায়ারার্কি অফ নিডস। দ্য হায়ারার্কি অফ নিডস। আজকে যদি আপনারা যে কোনো একটা ম্যানেজমেন্ট, ল, প্ল্যানিং, ইকোনমিক প্ল্যানিং, ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের বই উল্লেখ করেন, ভিতরে কোনো পাতায় দেখবেন ম্যাসলো আর শুমাকারের কিছু উল্লেখ আছে আর কি। ম্যাসলোর উল্লেখ থাকা মানেই শ্রী অরবিন্দের উল্লেখ থাকা। একজন দুজন শ্রী অরবিন্দকে উল্লেখ করেছেন, যারা ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ ইন্টিগ্রাল স্টাডিজের ইদানিংকালে দেবাশিস দা কলকাতায় এসছেন, দেবাশিস সেন, উনি তো দেবাশিস ব্যানার্জি উনি এসছেন, ওনার সাথে একটা দেখা হবার কথা অমর্ত্যদা, আপনিও সেদিন জয়েন করতে পারেন। তো এই ব্যাপারটা, ওনার কাজ নানা রূপে, মানে বহু রূপে সম্মুখে ছাড়ি, কোথায় তুমি খুঁজেছ শ্রী অরবিন্দের, কোথায় তুমি খুঁজেছ, মানে জীবে জীবে ঘটে ঘটে নানান ইউনিভার্সিটিতে নানানভাবে তিনি বিরাজ করছেন নানান প্রচেষ্টার মধ্যে। এটাই হচ্ছে স্বামীজির কবিতার একটা নতুন রূপ আর কি, কোথায় তুমি খুঁজেছ তারে। তো এই চারটে যে ক্রাইসিস, এই চারটে ক্রাইসিসের একটা মূল প্রবলেম হচ্ছে, এই পরের দুটো স্লাইড আপনাদের কারো কারো একটু বুকে তীর লাগতে পারে, যদি লাগে একটু আগের থেকেই মার্জনা চেয়ে নিলাম। আমাকে অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে গত 3-4-5 বছরে, অমর্ত্যদা জানেন, অনেক সংবাদপত্র ফরেও আছে, এগেনস্টে আছে। আমার একজন সিনিয়র কলিগ আমাকে বললেন, ও লোকে তোমার বিরুদ্ধে বলছে, সেটা তো নেগেটিভ পাবলিসিটি, সেটা আরও ভালো, সেটা আরও ভালো, যত লোকে বিরুদ্ধে বলবে তত তার কাজ আরও এগিয়ে যাবে। মানে আমাকে একদম চাঙ্গা করে দিলেন। পজিটিভ পাবলিসিটি তার মানে তো তোমার জিনিসটা পড়েই নি ভালো করে, কিছু না পড়েই বলে দিয়েছে ও জয় আইআইটি খড়গপুর দারুণ লিখেছে, মানে এর কোনো মানেই হয় না, বরং একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে ভালো। তো কে মার্কসিস্ট লেফট উইং, কে রিলিজিয়াস রাইট উইং, এতে কিছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। এই কয়েকজন মানুষ, এদের সভ্যতায় যে কন্ট্রিবিউশন অপরিসীম, ফ্রান্সিস বেকন, চার্লস ডারউইন, রেনে ডেকার্টে, আইজাক নিউটন, সিগমন্ড ফ্রয়েড, কার্ল মার্কস আর ফ্রেডরিক এঞ্জেলস, গত 250 বছরের সভ্যতার পিতৃপুরুষ এনারা। সমস্ত পৃথিবীকে এনারা রূপান্তর করেছেন আনডাউটেডলি। শ্রী অরবিন্দ এক জায়গায় বলে গেছেন যে মার্কস যদি না আসতো তাহলে কতগুলো জিনিস, এই যে সংঘাতের স্তরটা, ডায়ালেকটিক্যাল যে স্তরটা, যেখানে অ্যাম্পলিটিউডটা খুব বেশি, মানে পেন্ডুলামটা এত সুইং করছে ফিজিক্সে যে পেন্ডুলামটা কিছুতেই কাইনেটিক এনার্জি, মানে শক্তির থেকে স্থির হতে পারছে না, পোটেনশিয়াল এনার্জিতে আসতে পারছে না। সেই জন্য কতটা লেফট উইংয়ে যাচ্ছে, কতটা রাইট উইংয়ে যাচ্ছে, দুটোর মধ্যে একটা ডিসপ্যারিটি এসে যাচ্ছে। এটাই মার্কসের ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম আমি শুধু মার্কসকে একটু বোঝাচ্ছি। মার্কস বলছে যে যারা গরিব, যারা প্রোলেটেরিয়েট, যারা বড় লোক, তাদেরকে ধ্বংস করে দেবে। কিন্তু প্রবলেম হলো, ধ্বংস যখন করে দেবে তাহলে আজকের যারা গরিব তারা আস্তে আস্তে আবার বড় লোক হয়ে যাবে। So the problem remains. So conflict leads to conflict. Marx pointed out the conflict, but there is no conflict resolution. সেই জন্য ডায়ালেকটিক মেটেরিয়ালিজম লিডস টু ডায়ালেকটিক মেটেরিয়ালিজম, মানে শুরু করলেন শেষটা করতে পারলেন না। সেই জন্য সারা পৃথিবীতে কমিউনিজম সাকসেসফুল হতে হতে ধ্বংসের পথে চলে গেল। বাহ্যিক পরিবর্তন হলো, সেন্ট্রাল প্ল্যানিং, ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশন, কিন্তু মানুষের পরিবর্তন করতে পারলো না, ভাবজগতে পরিবর্তন করতে পারলো না। ভাবজগৎকে অস্বীকার করে কার্ল মার্কস আর ফ্রেডরিক এঞ্জেলস এই দেবতার জায়গায় বসিয়ে দিল। ভাবজগৎকে অস্বীকার, সে তো ভাবের বিষয়, ভাব ব্যতীত কি ধরতে পারে রামপ্রসাদের গান, সে তো ভাবের বিষয়। ভাবকে যদি অস্বীকার করি তাহলে তাকে ধরবো কি করে? তাহলে তো আমি যন্ত্র হয়ে গেলাম, রেডফিল্ড কনসিয়াসনেস। এইটাই হচ্ছে দ্য প্রবলেম অফ রিডাকশনিজম। তার মানে আমি শুধু একটা পার্টিকুলার জায়গায় সীমাবদ্ধ হচ্ছি, তার বাইরে বেরোতে চাইছি না, বড় জিনিসটা ধরতে চাইছি না। আজকের এই আলোচনাটা হয়তো কাজে লাগবে যদি আমি আরও কয়েকবার আসার সুযোগ পাই। এই আলোচনাটা যারা আপনারা আছেন তারা যদি আবার আসেন, এই আলোচনাটা আমরা রেফার করব আরও কয়েকবার ভবিষ্যতের আলোচনাগুলোতে। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে প্রবলেম, মানে উই আর রিডিউসিং, আমরা একটা কেন্দ্রবদ্ধ, আমি স্বামীজি একটা বিরাট আলোচনা করে যাচ্ছে, স্বামীজির আলোচনার পরেই হয়তো আমি ডেট্রয়েটে স্বামীজি অডিটোরিয়াম থেকে বেরিয়ে এসেই আমি আমার বাড়িতে
আলু নেই পটল নেই কালকে কি হবে এই আলোচনাটা করলাম, বুঝতে পারছি? মানে স্বামীজির যে আলোচনার ইম্প্যাক্ট সেটা শুধু ওই অডিটোরিয়ামেই সীমাবদ্ধ ছিল। তারপরেই বেরিয়ে এসে আমি আবার পুনর্মশিকা হব, মানে দ্য ফ্রগ এন্টার্স দ্য ওয়েল, মানে এন্টার্স মানে দ্য ফ্রগ ইজ ইন দ্য ওয়েল। স্বামীজি শিকাগো সেকেন্ড লেকচার, ওয়াই উই ডিসঅ্যাগ্রি। কারণ ওই সমুদ্রে যে একটা ব্যাঙ থাকে, যারা এই আমাদের মতন কূপে 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 আছে, তারা বিশ্বাসই করে না যে একটা বিরাট অনন্ত জ্যোতির্ময় আনডিফারেন্সিয়েটেড, মাদারের ভাষায় সি, ও সি কি, দ্য সিজ অফ সি, ওশান অফ লাইট, ট্রুথ অ্যান্ড কনসিয়াসনেস স্পন্দিত হচ্ছে। সেখানে হাজার হাজার কল্পকল্পান্তর ধরে এই সৃষ্টির আবর্তন চলেছে। ঠাকুর সেখানে প্রবিষ্ট হলেন, গিয়ে দেখলেন যে কোনো কিছু নেই, একদম আলোয় আলো, একদম উল্টো দিকের কথা। সেখানে কলকাতা ধুলো ময়লা কিছুই নেই, সেটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড লাইট, ট্রুথ, কনসিয়াসনেস। তার অনেক নিচে হচ্ছে সব দেবলোক, শিবলোক, ব্রহ্মলোক, রুদ্রলোক, ইস্কনের লোক, রামকৃষ্ণ মিশন, অরবিন্দ ভবন। কেউ কিছু মনে করবেন না, আমি মজা করে বলছি, সব নিচের সব ভাব জগৎ। কিন্তু সেইখানে নির্বিশেষ চেতনা, সব কিছু সেখানে দেখলেন করে আনডিফারেন্সিয়েটেড সি অফ লাইট। তবে খানিকক্ষণ লক্ষ্য করে দেখলেন যে সেই আলোর সমুদ্রের মধ্যে 7টা আলো স্পন্দিত হচ্ছে, আলোর মধ্যে আলো, আলোর মধ্যে আলো, কোনোভাবে যেন একটা হিউম্যান ফর্ম। তখন ঠাকুরের ভিতরের যে অন্তরাত্মা, তিনি বললেন এরা কারা? তখন কোথার থেকে সেই উত্তর আসলো। আমি এই কথাটা কেন বলছি, দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য সিক্রেট অফ দ্য বেদাস। এটার উপরেই শ্রী অরবিন্দের সিক্রেট অফ দ্য বেদাস, সপ্ত আঙ্গিরসী ঋষি, দ্য 7 sages অফ আঙ্গিরসেস, সমস্ত সিক্রেট অফ দ্য বেদাস এই ঠাকুরের দর্শনের উপর দাঁড়িয়ে আছে। দেখলেন তখন সে বলল যে এনারা জ্ঞানে, পবিত্রতায়, ভক্তিতে, প্রেমে সমস্ত দেবলোককে অতিক্রম করে কল্পকল্পান্তর ধরে ওনারা এখানে সমাধিস্থ হয়ে আছে। তারপরে ঘটনা তো আপনারা অনেকেই জানেন, সেই জ্যোতির্ময় সমুদ্র থেকে একটা ছোট্ট ঢেউ উঠলো, একটা ঢেউ উঠলো, সে একটা ছোট্ট নববিগ্রহ ধারণ করলো। কি সুন্দর নববিগ্রহ, জাস্ট বর্ন নববিগ্রহ। আর যেই ঋষি কল্পান্তর ধরে, মানে টাইমের এখানে কোনো ডাইমেনশনই নেই, দের ইজ নো টাইম, এটার্নাল টাইম, সেই প্রাচীন সনাতন, সেই অর্থে অথর্ব বৃদ্ধ ঋষি, সেই 7 জন ঋষির যে শ্রেষ্ঠ ঋষি, তার একজন জাগরিত হলেন। একজন আগে আগে যাচ্ছেন আর আরেকজন তার পিছন পিছন যাচ্ছেন। সো দ্য 7 sages অফ দ্য আঙ্গিরাসস, এবং ওই যে আলো নামছেন, সেই আলোর মধ্যে কোনো একজন নির্দিষ্ট ঋষি নয়, সমস্ত ঋষির থেকে চয়ন করা একটা শক্তি পৃথিবীতে নামছে, রিভার্স প্রসেসে, ডিসেন্ট, দ্য ডিসেন্ট নামছেন, দ্য ডিসেন্ট। শ্রী অরবিন্দ দর্শনে অ্যাসেন্টের কথা যত বলা হয়েছে, তার থেকে বেশি ডিসেন্টের কথা বলা হয়েছে। দ্য ডিসেন্ট ইজ দ্য প্রিলিউড টু দ্য অ্যাসেন্ট। মানে আমি কোন পরিবারে জন্মাবো তার থেকেও বড় কথা হচ্ছে যে কোন পরিবার আমাকে গ্রহণ করেছে। পরিবার বলতে শুধু আমি সেন পরিবার না, মানে আইআইটির পরিবার, এই শ্রী অরবিন্দ ভবনের পরিবার, রামকৃষ্ণ মিশন, একটু আগে অরূপ স্যারের সাথে কথা হচ্ছিল, প্রভানন্দজি ছিলেন সেই পরিবার, কত রকমের পরিবার আছে। বিদেশে যখন ছিলাম, আয়োয়া স্টেট ইউনিভার্সিটির পরিবার, সবই তো পরিবার, বসুধৈব কুটুম্বকম, এই বিভিন্ন পরিবারের অংশ হওয়া, সেই পরিবারের মধ্যে, তার মানে স্বামীজি বলছেন ইচ ইভলিউশন ইজ প্রিসিডেড বাই অ্যান ইনভলিউশন। প্রত্যেক সম্ভূতির আগে একটা অসম্ভূতি আছে, ঈশা উপনিষদের কথা, প্রত্যেক সম্ভূতির আগে একটা অসম্ভূতি আছে। একজন ছাত্র ভবিষ্যতে কিরকম টিচার হবে সেটা ডিপেন্ড করছে, তার যে ইভলিউশন ডিপেন্ড করছে অন দ্য ইনভলিউশন অফ দ্য টিচার ইন দ্য ক্লাস। সেই টিচার সেই ক্লাসে কিভাবে পড়াচ্ছে, তাই নয় কি? আপনারা বলুন। তার মানে প্রত্যেকটা ইভলিউশন, প্রত্যেকটা অ্যাসেন্টের পিছনে একটা ডিসেন্ট আছে, একটা ডিসেন্ট আছে। এই ঊর্ধ্বমুখী ত্রিভুজের পিছনে একটা নিম্নমুখী ত্রিভুজ আছে, এবং এই দুজনের মধ্যে যে দেওয়া নেওয়া, তোমার বসে থাকা আমার চলাচল, তোমার বসে থাকা, তোমার হলো শুরু আমার হলো সারা, এই যে দেওয়া নেওয়া চলছে, কন্টিনিউয়াস গিভ অ্যান্ড টেক, এটা কোথায় গিয়ে শেষ হবে এই কথাটা বলাটারই দরকার নেই। শেষ নাহি যার শেষ কথাকে বলি, কন্টিনিউয়াস এই অ্যাডজাস্টমেন্ট চলছে। এই অ্যাডজাস্টমেন্ট যখন একটা পরম সুন্দর জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, তখন ইট ইজ নো মোর রিডিউসড, এটা তখন ইন্টিগ্রেটেড হয়ে গেল, এই আনডিফারেন্সিয়েটেড ট্রুথ লাইট, ট্রুথ লাইট।
এই ট্রুথ লাইটের যে কানেকশন, এই ট্রুথ কনসিয়াসনেসের যে কানেকশন, সেই কনসিয়াসনেসের কানেকশন সম্বন্ধে সমস্ত মহাপুরুষই বলে গেছেন। পরমহংস যোগানন্দজি বলে গেছেন, রমণ মহর্ষি চলে গেছেন। কিন্তু শ্রী অরবিন্দের বলাটা আলাদা নয়, মানে এনাদের সবাইকে নিয়ে আরো অনেক কিছু, প্লাস আরো অনেক কিছু, যদি এইভাবে বলা যেতে পারে। ইটস এ মাচ বিগার প্যারাডাইম, হিউজ ব্রেথ অ্যান্ড হিউজ ডেপথ, মানে অনন্ত সমুদ্র আর কি। সেখানে সব কিছুকে উনি গ্রাস করেছেন, সব কিছুকে উনি গ্রাস করেছেন। এই যে ম্যাসলোজ হায়ারার্কি অফ নিডস, আমি বেশি পাওয়ার পয়েন্টের দিকে যাব না, ওটা একটা ডিস্ট্রাকশনের মতন, খালি ব্রেইন অফ ইন্ডিয়ার স্লাইডসগুলোতে যখন আসবো। তো শ্রী অরবিন্দ যখন আমাদের দেশে ফিরে এলেন, স্যার আমি বেশিক্ষণ টানবো না, প্রায় 7টার দিকে যাচ্ছে, হ্যাঁ, তো আপনি থাকবেন একটু আজকে, তো আপনি থাকলে একটা ভীষণ ভালো লাগছে। তো শ্রী অরবিন্দ যখন দেশে ফিরে এলেন তখন পরপর মানে মানে আলিপুর সেন্ট্রাল জেলের যে এক্সপোজিশন, যে দিব্য রূপান্তর, অ্যাকচুয়ালি ওনার তো রূপান্তর নয়, মানে ওনাদের মতন মানুষের হচ্ছে রিভিলেশন, মানে যা নিয়ে এসছেন সেটা রিভিলড হলো, উনি জানতে পারলেন যে উনি কে আর কি। ঠাকুর বলছেন না, যখন ও জানতে পারবে আর দেহ রাখবে না, মানে যখন জানতে পারবে, মানে শ্রী অরবিন্দ যখন জানতে পারবেন উনি কে, জানতে পেরেছেন, কিন্তু সেবারে তখন উনি ছেড়ে দেবেন আর কি। কিন্তু উনি এমনই একজন যিনি ছাড়ছেন না, মানে স্যাটেলাইট কনসিয়াসনেসে রয়ে গেছেন আর কি। একটা স্যাটেলাইট কনসিয়াসনেস উনি সৃষ্টি করেছেন, এই আর্থ কনসিয়াসনেস, যেখানে তমগুণ এসে সেন্ট্রিপিটাল হচ্ছে, আর সেলেস্টিয়াল কনসিয়াসনেস সেটা না বুঝে সেন্ট্রিফিউগাল হচ্ছে, সেটাকে ব্যালেন্স করছে একটা স্যাটেলাইট কনসিয়াসনেস। একটা স্যাটেলাইট কনসিয়াসনেস যেই হলো একটা ডায়াগ্রামের মতন, একটা জিওমেট্রিক্যাল ডায়াগ্রাম, তখন তমগুণ আর রজগুণ কনভার্সন হচ্ছে না, দুটো তখন কাউন্টার ব্যালেন্সড হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে দ্য বিগিনিং অফ সত্যগুণ। হোয়াট ইজ সত্যগুণ? সত্যগুণ হচ্ছে তখন আর স্পর্ধা নেই, তখন নমনীয়তা, তখন আর অশ্রদ্ধা নেই, তখন শ্রদ্ধা, তখন আর বর্জন নেই, তখন গ্রহণ, তখন আর ক্রিটিসিজম নেই, তখন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, তখন আর গুড অ্যান্ড ইভিল নেই, তখন লেসার গুড অ্যান্ড গ্রেটার গুড। শেডস অফ কনসিয়াসনেস দেখতে পাচ্ছে, তখন ভগবানের সৃষ্টি রহস্য আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের ভাষায় তখন আর জগৎ ঠিক ধোকার টাটি নয়, তখন আস্তে আস্তে মজার কুটিতে কনভার্টেড হচ্ছে আর কি। হয়নি, ইটস আ লং লং জার্নি, হট করে তো হঠাৎ কিছু হবার নয়, আস্তে আস্তে কনভার্টেড। দ্যাট ইজ দ্য বিগিনিং অফ সত্যগুণ। এই সত্যগুণের যে ইনক্রিজ, এই সত্যগুণের যে ইনক্রিজ, এই সত্যগুণকে যে এগিয়ে নিয়ে যাওয়া, এই সত্যগুণকে যে বাড়ানো, সভ্যতার যে উৎকর্ষ, শান্ত নন ইনভেসিভ যে ভাব, এবং অ্যাসিমিলেশন, ইনক্লুশন এবং ইন্টিগ্রেশনের প্রতি যে আরও এগিয়ে যাওয়া, সেইটা যদি পৃথিবীর কোনো সভ্যতায় সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে, সবচেয়ে বেশি যদি কালচার্ড হয়ে থাকে, সবচেয়ে বেশি যদি সাধনা হয়ে থাকে, শুধু কালচার নয়, ইন দ্য প্রসেস অফ বিইং অ্যান্ড বিকামিং, থ্রু মেডিটেশন, থ্রু ডিপ মেডিটেশন, মানে আমি সারাদিন খালি ঘুরে বেড়াচ্ছি তাহলে হবে না। হোয়াট এম আই ডুইং রেস্ট অফ দ্য টাইম? মাদার বলছেন যে, আর হোয়াট এম আই ডুইং রেস্ট অফ দ্য টাইম ইজ অলসো কানেক্টেড টু যে আমি কি মেডিটেট করছি। মাদার বলছেন যে তুমি কতটা জব করছো, কি করছো, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে জবের মাঝখানের যে ইন্টারিম টাইমগুলো, সেইগুলো কিভাবে স্পেন্ড করছে। তা না হলে তো জবে বসে দেখবে যে অস্থির, সেখানে সেন মহাশয়ের পারিজাত সন্দেশটা হঠাৎ ভেসে উঠল, বা এইচএসবিসি ব্যাংক অ্যাকাউন্টের চিন্তাটা হঠাৎ ভেসে উঠল, আমার যে 4th বাড়িটা আছে দিল্লিতে, তার টাকাটা এসে জমা পড়েছে কিনা সেই চিন্তাটা হয়তো এসে গেল। তারপর দেখা গেল যে 25 মিনিট বা আধ ঘন্টা বা 50 মিনিট বসেছিলাম, তারপরে আমার পরে এসে যে ওই জায়গাটা জবে বসলো, সে দেখলো যে ওখান থেকে শুধু জব বেরোচ্ছে, এইচএসবিসি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, মানে ওই সারা ওই যে 50 মিনিটস ওখানে বসে থাকা পুরো ব্যর্থ হয়ে গেল। তার থেকে না বসে থাকা ভালো। বরং আমি ভাবলাম যে কে আমাকে দেখছে, আমি বসে জব করছি, এসব দিকে মন চলে যাচ্ছে। সেই জন্য শারদামা বলছেন জব করবে মনে বনে ও কোণে, যত কম জানে লোকে তত ভালো। বরং লোকে জানুক তুমি এইসবের মধ্যে নেই, তুমি বেশ সাহেব শুভ আছো,
পার্ক স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছ, নিউ ইয়র্কে ঘুরে বেড়াচ্ছ, এটা ওটা করছো, এটা একটা গুপ্ত চেতনা। তো ভারতবর্ষের ঋষিরা এরকম গুপ্ত, এই গুপ ধাতুর থেকে গোপ, গোপা, গোপা নামটা আমাদের গোপ গোপিনী শব্দগুলো এসছে, অর্থাৎ তাদের যে শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা এ অত্যন্ত গোপনীয় ছিল আর কি, মানে ঢাকঢোল পিটিয়ে নয় আর কি। তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। এই হচ্ছে ভারতবর্ষের পথ, এই হচ্ছে ভারতবর্ষের পথ। একে উদ্বোধন করতে গেলে যেই শক্তি দরকার, আর একে চর্চা করতে গেলে যেই ইতিহাসকে দরকার, একটা হচ্ছে প্রসেস, একটা ওই কি ডিজেল বা পেট্রোল আমি ঢোকাবো, আর আরেকটা হচ্ছে কি যন্ত্র আমি ব্যবহার করবো তার যে শুদ্ধি করবো। এর ইন্টিগ্রেশন হচ্ছে শ্রী অরবিন্দের দ্য ব্রেইন অফ ইন্ডিয়া, দ্য ব্রেইন অফ ইন্ডিয়া, ওনার প্রথম প্রকাশ। এর আগে উনি অনেক লিখেছেন, কিন্তু এটা একটা ভীষণ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর লেখা। মানে ভারতবর্ষকে উনি প্রথম তুলে ফেলালেন। মানে ঢোকার মুখে আছে যে ইন্ডিয়া জাস্ট নট আ পিস অফ আর্থ, ইটস এ লিভিং এম্বডিমেন্ট। অবনীন্দ্রনাথের ভাষায় দ্য মাদার, ভারত মাতা, মানে একদম জাগ্রত। ইলা সরস্বতী ভারতী, ভারত ভারতী। ডক্টর গোপীনাথ কবিরাজ বলে একজন আছেন, উনি বলেছেন ভারত এবং ভারতী বেদের 3 দেবীর ক্রম, মানে উল্টো ক্রমে যদি বলি ভারতী, সেখান থেকে সরস্বতী, সরস্বতীর থেকে ইলা, এই 3টে স্তর। এই বেদের সিক্রেটস অফ দ্য বেদা, এই 3টে স্তর আছে। মানে সত্যগুণ আরো প্রবল হচ্ছে, এই সত্যগুণ প্রবল হতে 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 কোনো এক সময় শুদ্ধ সত্যে পরিণত হলো, মানে কমপ্লিট রজগুণ তখন সত্যগুণে ট্রান্সফর্মড হলো আর কি। তার কিছু হিন্ট, সেইটা এইখানে আমরা কতটা আলোচনা করতে পারবো আমি জানি না, কারণ এগুলো আলোচনারই বিষয় নয়। দিস আর থিংস টু বি ডান। মানে আমি কেমিস্ট্রি ল্যাবে গিয়ে সোডিয়াম ক্লোরাইডের সাথে হাইড্রোজেন সালফেট, সালফুরিক অ্যাসিড মিশিয়ে আমার কি হবে, এটা আমি যতই ইকুয়েশন করে করে বোঝাই, আমি যদি ল্যাবে গিয়ে সেটা না দেখি, সোডিয়ামটা যদি একটু পেট্রোল বা ডিজেল থেকে যদি আলাদা হয়ে যায়, ওটা এক্সপ্লোড করবে কি করবে না সেটা যদি আমি না জানি, তাহলে আমার ওই থিওরিটিক্যাল কেমিস্ট্রির কোনো প্রয়োজনই নেই আর কি। ইট ইজ আ প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, আমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। তো এই ব্রেইন অফ ইন্ডিয়াতে শ্রী অরবিন্দ এমন কিছু কথা বলে গেছেন, আশ্চর্য কথা, উইচ আর টু বি এক্সপেরিমেন্টেড, মানে দে হ্যাভ টু বি মেডিটেটেড অ্যাপন। এটা কোনো একদিনের জিনিস নয়, 1 মাসেরও জিনিস নয়, বছরের পর বছর, বছরের পর বছর গভীরের সাধনা। যার যেরকম সংস্কার, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, কে করতে পারলো, কে করতে পারলো না, এসব প্রশ্নই ওঠে না। মায়ের এই জগতে অমর্ত্যদা কত রকম মানুষ আছে, সবাই তো মায়ের সন্তান। মা এক একজনকে তার মতন করে এগিয়ে নিয়ে গেছে। আমি কোথাকার কে যে বলার যে ও এগিয়ে আছে, ও পিছিয়ে আছে? আমি যে এগিয়ে আছি, আমার আগে তো অনেক লোকে এগিয়ে গেছে। My history is preceded by the success history of many other people who has preceded me. সেই জন্য আমি শুধু নিচের দিক থেকে তো দেখলে হবে না, আমাকে ওপর দিক থেকেও দেখতে হবে। সেরকমভাবে যদি দেখি তাহলে কম্প্যারেটিভ ইয়ার্ডস্টিক্সটাই চলে গেল। এটাই হচ্ছে ব্রেইন অফ ইন্ডিয়া। কয়েকটা জায়গা খালি তুলে নিয়ে এসছি, তার বেশি তো সম্ভব নয়। এই ব্রেইন অফ ইন্ডিয়াতে তখন শ্রী অরবিন্দর যে ওনার ডিপার সাধনা খুব সম্ভবত একটা ইনস্টিটিউশনাল ফরম্যাট বা পণ্ডিচারির ভাবনা তখনও একেবারে পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি, এবং তখনও উনি ঠাকুরমা স্বামীজি এই ভাবনার খুবই কাছাকাছি শেষ অবধি ছিলেন, কিন্তু শেষে ফর্মালি এক্সটার্নালি সেটা আর বলতেন না, কারণ তার অনেক কারণ আছে, সেই আলোচনা আমরা এখানে করব না, আমাদের করার অধিকারও নেই, সেই জন্যই করব না। এই আলোচনাতে উনি ভারতবর্ষের আধ্যাত্মিকতার প্রাণ পুরুষ হিসেবে একজনের কথা তুলে ধরেছেন। এইটা না পড়লে ব্রেইন অফ ইন্ডিয়া আর বোঝাই গেল না। অ্যাবাভ অল, হি হ্যাজ ইন আ গ্রেটার ডিগ্রি than other races the yet undeveloped faculty of direct knowledge latent in humanity and how to be evolved, which is above reason and imagination. এ কোনো কল্পনা নয়, একদম হাতে পাওয়া। যেভাবে মা সন্তানকে গর্ভে পায়, যেভাবে একটি মেয়ে একটা ছেলের প্রেমে
পায় তাকে তো ডিজিটাল ছবিতে দেখালে হবে না, তাকে ফিজিক্যালি পেতে হবে। যেভাবে একজন বিজনেসম্যান তার বিজনেস হাতে কলমে সৃষ্টি করে, সেইভাবে ভগবানকে দড়ি দিয়ে দামোদর হাতে পাওয়া। The faculty which in Sri Ramakrishna, the supreme outcome of the race, dispensed with education and commanded any knowledge he desired easily and divinely. এটা হচ্ছে ব্রেইন অফ ইন্ডিয়ার সার কথা। মানে ঠাকুর সম্বন্ধে, শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে এরকম কথা, দ্য সুপ্রিম আউটকাম অফ দ্য রেস, মানে স্বামীজি ছাড়া যদি আর কেউ বলে থাকেন সেটা হচ্ছে শ্রী অরবিন্দ। মানে দিস উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং ঠাকুর দেখা দিয়ে বলেছেন অরবিন্দ মন্দির করো, মন্দির করো, মন্দির করো, 3বার 4বার দেখা দিয়েছেন। এবং তারপর উনি এগিয়ে যাচ্ছেন এই ব্রেন অফ ইন্ডিয়া। সেইখানে আপনারা পড়ে নিন, বারবার ঘুরে বললে একটা ডিস্ট্র্যাকশন হবে। এই ব্রেন অফ ইন্ডিয়া উনি একটা কথা বলতে চাইছেন যে ভারতবর্ষ হচ্ছে সেই পূর্ণ আধ্যাত্মিকতার দেশ যেখানে যুগে যুগের ঋষিরা এসে এই ভূমিকে ধন্য করেছেন, এবং ভারতবর্ষের ধুলিও ওনাদেরকে ধন্য করেছে। ওয়াই, কেন? কারণ ওনারা এই কল্পে বা এই যুগে যারা অবতীর্ণ হয়েছেন, তার আগের কল্পে আগের যুগে হাজার হাজার ঋষিরা অবতীর্ণ হয়েছিলেন, তাদের স্পর্শে এই ভারতবর্ষ চিরন্তন পূর্ণ। সেই জন্য ইদানীংকালের ঋষিরা পূর্ববর্তী ঋষির দ্বারা ধন্য। এটা একটা কন্টিনিউয়াস ফ্লাক্স, কন্টিনিউয়াস ফ্লাক্স। এবং এই যে আধ্যাত্মিকতার সমুদ্র, এটার লিভিং এম্বডিমেন্ট, স্পোকসম্যান হিসেবে ভারতবর্ষ জেগে আছেন। যেদিন ভারতবর্ষ থাকবেন না, স্বামীজি শ্রী অরবিন্দের একই কথা, সেদিন পৃথিবীর থেকে আধ্যাত্মিকতা চিরকালের জন্য মুছে যাবে। কারণ এই ভারতবর্ষের মানুষের, এটা কি পৃথিবীর অন্য দেশে নেই? নিশ্চয়ই আছে, কিন্তু সেখানে ইট ইজ জাস্ট ওয়ান অফ মেনি, অনেক কিছুর একটা আর কি। ইটস জাস্ট এ পলিটিক্যাল পলিসি। গ্রিস এরকম একটা জায়গায় পৌঁছেছিল, হেরাক্লিটাস শ্রী অরবিন্দের লেখা, পাইথাগোরাস, প্ল্যাটো, কিন্তু ধরে রাখতে পারেনি। পাইথাগোরিয়ান একটা সমাজ ছিল, তারা মেডিটেশন করতো, কিন্তু গ্রিস সেটাকে ধরে রাখতে পারেনি। তার কয়েকদিন পরে অ্যারিস্টোটেলিয়ান লজিক হলো, তার থেকে একজন ভয়ঙ্কর আগ্রাসী একজন এম্পারারের সৃষ্টি হলো, অ্যারিস্টোটলের ছাত্র, তার নাম আলেকজান্ডার। তার হাতেই গ্রিসের চরম গর্ব, এবং তার হাতেই গ্রিস শেষ, শেষ, তার হাতেই গ্রিস শেষ। এবং তারপরে রোমান এম্পায়ার জাগরিত হলো উইথ অ্যারিস্টোক্র্যাটিক অ্যারিস্টোটেলিয়ান লজিক। তারপর থেকে যা শুরু হলো আজ অব্দি সেটা কন্টিনিউয়াস, আজ অব্দি কন্টিনিউয়াস। দ্যাট ইজ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, অ্যান্ড উই আর ইমিটেটিং দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন, the civilization of invasion, arrogance, material power, material dogmatism. আমি যেটা বলছি সেটাই শেষ কথা, এরপরে আর কে কি বলবে। আমি যে নিউক্লিয়ার বোমটা ফাটিয়েছি সেটাই শেষ নিউক্লিয়ার বোম। আমি যেই ব্যাপারটা প্রকাশ করেছি, আমি যে বিজনেসটা দাঁড় করেছি, এরপরে আর বিজনেস কি হতে হবে। সবসময় একটা শেষ কথা বলার প্রবণতা। শেষ কথা বললে তো অবৈজ্ঞানিক হয়ে গেল। বিজ্ঞান তো বলছে শেষ না হয়ে যাওয়ার শেষ কথা, কন্টিনিউয়াস এক্সপেরিমেন্টেশন, এক্সপ্লোরেশন চলছে। যদি কোয়ান্টাম ফিজিক্সে দেখি, অমর্ত্যদা এসবের এক্সপার্ট, কন্টিনিউয়াস, মানে 1900, 1910, 1920-তে কন্টিনিউয়াস অ্যালবার্ট আইনস্টাইন, নিলস বোর, ওয়ার্নার হাইজেনবার্গ, কন্টিনিউয়াস বাক বিতণ্ডা হচ্ছে, এবং নতুন কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফিজিক্স পাল্টাতে 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 পাল্টে যাচ্ছে। সেই কোয়ান্টাম মেকানিক্স বলে কিছু নেই। আজকে কয়েকদিন আগে 2022-তে কোয়ান্টাম মেকানিক্স নোবেল প্রাইজ পেয়ে গেল। এবং আজকে আমরা জানতে পারলাম যে খণ্ডিত চেতনাতে আমরা যা দেখি তা ছাড়া একটা অখণ্ডিত চেতনা আছে, which is beyond the speed of light. Quantum entanglement across millions of light years, মানে backward and forward linkages, এর মধ্যে যাচ্ছি না, কথা অন্যদিকে চলে যাবে, কথা অন্যদিকে চলে যাবে। কিন্তু এইগুলোর মধ্যে এইটাই যে এইগুলোর মধ্যে দিয়ে এমন স্বীকৃতি হচ্ছে, তার মধ্যে এই ভারতবর্ষের ঋষি প্রজ্ঞারই স্বীকৃতি হয়েছে। সেই নিয়ে একটা বইও বেরিয়ে গেছে, সেটা নিয়ে প্রথমে অনেক রিডিকিউল হচ্ছে। বইটা 3rd এডিশন বেরোচ্ছে, কারণ বইটা মিলিয়ন্স অফ কপিজ বিক্রি হচ্ছে। বইটার নাম দ্য টাও অফ ফিজিক্স। এটা 1981-82-তে প্রথম বেরিয়েছিল। ওই বইটাই প্রথম একটা গ্লোবাল স্কেলে কম্পেয়ার করেছিল যে ভারতবর্ষের ঋষিরা মাইন্ড অ্যান্ড দ্য যন্ত্র অফ মাইন্ড অ্যান্ড দ্য যন্ত্র অফ মেডিটেশন দিয়ে অন্তরের পথে যেটিকে বার করেছে, পশ্চিমের বিজ্ঞান উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড মেশিনস
দ্য যন্ত্র অফ ম্যাথমেটিক্স অ্যান্ড দ্য যন্ত্র অফ মেশিনস, বাইরের পথ দিয়ে সেইখানেই পৌঁছাবার চেষ্টা করছে, সেখানেই আস্তে আস্তে পৌঁছাচ্ছে। কথাটা কি বোঝাতে পারলাম? আরেকবার বলছি, ভারতবর্ষের ঋষিরা মাইন্ড অ্যান্ড মেডিটেশন দিয়ে অন্তর্জগতে, মাইক্রোকজমের মধ্যে দিয়ে, পিণ্ডের মধ্যে দিয়ে যেখানে পৌঁছাবার চেষ্টা করছে, পৌঁছে গেছে। পশ্চিমের বিজ্ঞান, মেশিনস অ্যান্ড ম্যাথামেটিক্স, চারটেই এম, ওইখানেই পৌঁছাবার চেষ্টা করছে। একটা হচ্ছে সাপের মুখ, একটা হচ্ছে সাপের লেজ। একটা সময় আসছে, দ্য সার্পেন্ট ইজ গোয়িং টু ইট ইটস ওন টেইল, অর্ব হয়ে যাবে। এটাকে আমরা বলি ক্যাডিউকিয়াস। স্বামীজি এটাই ব্যবহার করলেন বেলুর মঠের সিম্বল হিসেবে। আমরা অনেকে জানেই না কেন ব্যবহার করলেন। স্বামীজি ওটাকে প্রেডিক্ট করে চলে গেছেন যে একটা সময় আসছে যে ওয়েস্ট অ্যান্ড ইস্ট, স্বামী প্রণবানন্দের কথা, একটা মহামিলনের, ভারত সেবাশ্রম সঙ্গে মহামিলন, মহাসমন্বয়ের যুগ আসছে। ব্রেইন অফ ইন্ডিয়াতে শ্রী অরবিন্দ বলছেন, no other people could have revolutionized its whole national character in a few years as Bengal has done. প্রথমে মানে গঙ্গা হিমালয় থেকে নেমে এসছে করে গঙ্গার অববাহিকা, মানে বেঙ্গল বলতে ওয়েস্ট বেঙ্গল নাই, ইন্টিগ্রেটেড যে বেঙ্গল ল্যান্ডস্কেপ, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে যুগে যুগে সমস্ত ভারতের সাবকন্টিনেন্টের ঋষিরা আছেন, কিন্তু এখানে একটা প্রাইমেসি, একটা হিউজ কনসেন্ট্রেশন অফ ঋষিহুড। এটা যেন একটা টেরেস্ট্রিয়াল ল্যান্ডস্কেপ, একটা জিওগ্রাফিক্যাল ল্যান্ডস্কেপ, যেখানে সাগর সঙ্গমে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এটা হচ্ছে সেই জায়গা যেখানে ডিসেন্ট অফ গঙ্গা টু দ্য ওশন, ডিসেন্ট অফ গঙ্গা। এই ল্যান্ডস্কেপে এই যুগে যুগে মরমিয়া বাউলেরা, সব মহাপুরুষেরাই তো বাউল, মরমিয়া বাউলেরা যুগে যুগে এখানে জন্ম করেছেন। সেই জন্য স্পিরিচুয়ালিটি সারা পৃথিবীতে তো আছেই, কিন্তু সেরমভাবে নেই। ভারতবর্ষেও আছে, অনেকটাই আছে, কিন্তু বাংলার মতন যেন নেই আর কি। সেই জন্য বাংলাতে যা কিছু করা হয় পিছনে একটা স্পিরিচুয়াল রিজনিং, একটা স্পিরিচুয়াল ফোর্স কাজ করে। ভারতবর্ষ যখন বলছি তখন ভারত মাতা যখন বলছি তখন আদ্যাশক্তি মা যখন বলছি তখন যিনি ব্রহ্ম তিনি ব্রহ্মশক্তি। মানে একদম পরপর রিটার্নস টু স্কেল, ইকোনমিক্সের মতন ব্যাক করে যাচ্ছি, মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস ফর ফরওয়ার্ড লিঙ্কেজেস, মানে এটাই হচ্ছে বাংলার রচনা। সেই জন্য সেই সময়ে বাংলায় যারা অবতীর্ণ হয়েছিলেন, শুধু স্বামীজি শ্রী অরবিন্দ নন, প্রত্যেকের মধ্যেই এই একটা ওরিয়েন্টেশন ছিল। রাসবিহারী বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, অশ্বিনী কুমার দত্ত, রাজা রামমোহন রায়, সবার নাম বলছি না, প্রত্যেকের মধ্যেই। বঙ্কিমবাবু তো বটে, বঙ্কিমচন্দ্র, ওনার বন্দে মাতরম, সেখানেই তো শুরু। সব কিছুর মধ্যে ওই একটা ফ্রন্ট জার্নির মধ্যে একটা ব্যাক ছিল। এই নিয়ে শ্রী অরবিন্দ দ্য ব্রেইন অফ ইন্ডিয়ার কথা বলছেন। একটু এগিয়ে যাই। And this is the basis of the old Aryan system, was the all-important discipline of Brahmacharya. এইবারে খুব কঠিন একটা জায়গাতে শ্রী অরবিন্দ আসছেন ব্রেইন অফ ইন্ডিয়াতে। এই নিয়ে যদি জয়সেন বেশি কথা বলতে যায় তাহলে তো খুব মুশকিল, কারণ জয়সেন নিজে কি ব্রহ্মচারী, সেটাই হচ্ছে কথা আর কি। ব্রহ্মের প্রতি যিনি চারণ করেন তিনি ব্রহ্মচারী, তিনি ব্রহ্মচর্য পালন করছেন। ইন আদার ওয়ার্ডস, যার মনের অনেকটা ফাইনাইট থেকে ইনফাইনাইটের দিকে ঘুরে গেছে আর কি, যে সীমার মাঝে যিনি অসীমকে দেখছেন, একটা ছোট্ট মানুষের দুঃখের মধ্যে নিজের ছেলেকে দেখছেন, একটা পাশের বাড়ির মেয়ে বিয়ে হচ্ছে না, সেখানে নিজের মেয়ে যে বিয়ে হয়ে গেছিল সেটা রিফ্লেক্টেড দেখছেন, মানে ইনফাইনাইট এক্সপ্লোশন হচ্ছে। এটাই হচ্ছে সত্যগুণ। এইটা যখন হয়, যখন হতে শুরু করে, তখন ব্রহ্মচর্য অটোমেটেড হয়ে যায়। তখন আমাদের মধ্যে যে ডিজেলটা আছে, সেই জন্য এই কথাগুলো আগে বললাম, আমাদের মধ্যে যে ফুয়েলটা আছে, যে ফুয়েল যেটা আমাদের শরীরে প্রথম থেকেই দেওয়া আছে, সেটা তখন আপটার্ন হয়ে যায়, আপটার্ন। এই ডিজেলটার নাম হচ্ছে রেতো। আমাদের হরমোন অফ অল হরমোনস। আমি বেশি ডিটেইলে যাব না, বিকজ আই এম নট অ্যান অথরিটি ইন দিস। এই কথা বলার আমার কোনো অধিকার নেই। আমাদের শরীরে যত হরমোন আছে তার মধ্যে মাস্টার হরমোন হচ্ছে আমাদের প্রোডাক্টিভ হরমোন। দ্যাট কন্টেইনস দ্য অ্যাকচুয়াল সার্জ অফ ক্রিয়েটিভিটি, সেই জন্য আমাদের ভারতবর্ষের ঋষি সমাজে, না ঠিক আছে কোনো অসুবিধা নেই, হ্যাঁ থামলেই আবার, তো কোনো অসুবিধা নেই। তো আমাদের ভারতবর্ষের এই সমাজেই এই আপটার্নিংটার দিকে একটা বিরাট,
মানে হঠাৎ তো কেউ ব্রহ্মচারী হতে পারে না, 10 বছর ব্রহ্মচারী থাকলো, আবার 15 বছর বাদে একটা অন্য কিছু হয়ে গেল, একটা কোল্যাপস হয়ে গেল আর কি। তার থেকে একটু স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, একটু একটু করে তার শুদ্ধিকরণ হচ্ছে। কেউ আছে তারা প্রথমেই সংসার আশ্রম মানে ব্রহ্মচর্য আশ্রম থেকে ডাইরেক্ট সন্ন্যাস চলে যাবে, অন্তঃসন্ন্যাস। সন্ন্যাস মানে গেরুয়া কাপড় নয়, মানে অন্তঃসন্ন্যাসে চলে যাবে। কেউ মানুষ আছে তারা সংসারে প্রবিষ্ট হবে, কিন্তু বেশি দিন সংসারে থাকতে পারবে না, খুব দ্রুত বানপ্রস্থে চলে যাবে এবং সন্ন্যাসে চলে যাবে, সম্যক রূপে নাশ হবে সমস্ত বাসনা। আর আমাদের মতন বেশিরভাগ মানুষ আছে যারা সংসারে অনেক দিন থাকবে, ভিতরে বানপ্রস্থ শুরু হয়ে যাবে। মানে সেই বান মানে হচ্ছে সেই কোয়াইটনেস, দ্য সাইলেন্স। মাদারের ভাষায় সাইলেন্স ইজ মেডিটেশন। মেডিটেশন আবার তুমি কি করবে? সাইলেন্স যদি হয়ে গেল তাহলে তো হয়েই গেল, মানে মেডিটেশন তখন অটোমেটেড হয়ে গেছে। এই বানপ্রস্থের অবস্থা তার এসে যাবে, তখন ঘরে বসেও বানপ্রস্থ, জঙ্গলে যাবার দরকার নেই। বানপ্রস্থ ইজ এ স্টেট অফ মাইন্ড, এই যে চতুর্বর্ণ হয়ে যাবে এবং তার ভিতরে সম্মুখ রূপে। তার মানে 3-4 রকমের লোক হলো। একজন হচ্ছে শুদ্ধ সত্যমুখী লোক, আরেকজন হচ্ছে সত্যমুখী রজগুণাত্মক লোক কিন্তু দ্রুত শুদ্ধ সত্যে চলে যাচ্ছে, আর আরেকজন হচ্ছে তমমুখী রজগুণাত্মক লোক, যারা আস্তে আস্তে সত্যমুখী রজগুণাত্মক লোক যাচ্ছে। আর আমাদের মতন ঘোর তমমুখী রজগুণাত্মক লোক, যারা একটু করে হাঁটি পা হাঁটো তো বাবা, আর হাঁটা একটা ছোট্ট ওই ঝুড়ি, ওই হাইপোবলিক প্যারাবোলাইট দেখতে একটা ঝুড়ি ধরিয়ে দেওয়া হয়েছে, ধরে হাঁটা শিখছে। সো উই আর ইন দ্যাট কিন্ডারগার্টেন স্টেজ অফ মাইন্ড। এই 4টে স্তর হচ্ছে ব্রহ্মচর্যের, মোটামুটি 4টে স্তর। আমি হাত জোর করে বলছি, এই কথা বলা আমার কোনো অধিকার নেই, একদম 16 আনা কোনো অধিকার নেই। এই হচ্ছে, এবং সেই অনুপাতে যিনি ব্রহ্মজ্ঞ গুরু, তিনি সেই অনুপাতে আধিকারিক শিষ্যকে সেইভাবে চালিত করেন আর কি। শিষ্য যতই ইন্টেলেকচুয়ালি জানুক আর বুঝুক, গুরু ওইটা দেখেন যে মূল প্রবণতাটা কোন দিকে। এই 4টে মোটামুটি ক্লাসিফিকেশনের মধ্যে স্যার কোন ক্লাসিফিকেশনে আমরা পড়ছি? আমি কি প্রথম থেকেই, নাকি অনেকটাই, নাকি খানিকটা, নাকি চাপে পড়ে খানিকটা, তারপরে ভুল বুঝে অনেকটা? হ্যাঁ, তো মোটামুটি বোঝাবার চেষ্টা করলাম, বুঝতে পারছেন তো? এখন কি হচ্ছে, এই হচ্ছে ব্রহ্মচারী। আমি যদি ভুল করি, প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণ চণ্ডীতে আছে, এইভাবে এগোচ্ছে আর কি। প্রথম শৈলপুত্রী মানে, শৈল মানে হচ্ছে ইনার্ট, পর্বত বা মাটি, তার থেকে ভেঙে বেরিয়ে আছে, মৃত্তিকার রূপভেদী প্রথম গাছ বেরোলো, ইয়ার অফ দ্য কর্ন, এই হচ্ছে শৈলপুত্রী। তারপরে ব্রহ্মের দিকে তিনি চারণ করছেন, ব্রহ্মচারী। সীমার মাঝে, রবীন্দ্রনাথের গান ছাড়া আর হবেই না, সীমার মাঝে অসীম তুমি, আমার মধ্যে তোমার প্রকাশ এমনই সুমধুর। মানে আমি জাস্ট বুঝতে শুরু করছি যে এই যে আমি সব বুঝতে পারছি, কোথায় যেন ভিতরে একটা কুছ হ্যায়, অন্দর মে কুছ হ্যায়। রবীন্দ্রনাথ তাও বলে গেছেন যে হে মোর দেবতা, আমার মাঝে তোমারে করিয়া দান, বা বলে গেছেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায়। কারণ এতদিন আমি বাহির পানে চেয়েছিলাম, আমি রজগুণাত্মক, তমমুখী রজগুণাত্মক স্তরে ছিলাম আর কি। I was just after name and fame and organization and establishment. এ তো করতেই হবে, সারা পৃথিবী এই নিয়ে ব্যস্ত। কিন্তু ভারতবর্ষের হচ্ছে ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, এই ধী শক্তির যে প্রাবল্য, যুগে যুগে সত্য তেতা দ্বাপরের শুরু অবধি ভারতবর্ষ জগৎকে আলো দেখিয়েছে। দ্বাপরের পর থেকে আস্তে আস্তে ভারতবর্ষ নেমে আসছে, সভ্যতা তখন পশ্চিমের দিকে ধাবিত হয়েছে। এইটা যখন আমরা আলোচনা করব, তখন আমরা চলে যাব শ্রী অরবিন্দ, দ্য ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার, ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, ওইখানে উনি এটা বিস্তার করেছেন। প্লাস ওনার অসংখ্য লেখায়, তখন আমরা স্মৃতি স্তরে, মানে হিস্টোরিক্যাল টাইম স্কেলে, শ্রুতি তখন না, আজকে আমরা একটু শ্রুতি ঘেঁষা আলোচনা করছি, মানে প্রিন্সিপালস অ্যান্ড থিওরিজ। আর ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচারে যখন যাবো, তখন হিস্টোরিক স্কেলে চলে গেলাম, উইচ ইজ স্মৃতি। কোন অবতার বড়, কোন অবতার আগে এসেছিলেন, যাজ্ঞবল্ক্য কি কথা বলে গেছেন, শঙ্করাচার্য, মানে উই আর টকিং অ্যাবাউট ডিফারেন্ট এজেস অফ স্পিরিচুয়ালিটি। সেটা একটা আলাদা আলোচনা। ভারতবর্ষের স্পিরিচুয়ালিটি হচ্ছে ব্রিলিয়েন্ট। সেই জন্য ভারতবর্ষে একটা স্পিরিচুয়ালিটি হচ্ছে এই স্মৃতি স্তরে, কিন্তু ভারতবর্ষের ওপরে একটা স্পিরিচুয়ালিটি আছে, যেটা হচ্ছে শ্রুতি স্তরে, দ্য ইম্পার্সোনাল ইউনিভার্সাল। এই শ্রুতি স্তরে কোনো অবতার, কোনো প্রফেট,
কোনো মহাপুরুষের তেমন কোনো স্থান নেই, অনন্ত বেদের স্পন্দন স্পন্দিত হচ্ছে, সনাতন। সেই জন্য ভারতবর্ষের ধর্মকে বলা হয় সনাতন ধর্ম। হিন্দু ধর্ম হচ্ছে তার প্রথম প্রকাশ। আর আপনারা অনেকেই জানেন যে হিন্দু ধর্ম শব্দটা কোনো ধর্ম নয়, এটা সিন্ধু শব্দ থেকে পার্সিয়ানরা উচ্চারণ করতে পারত হিন্দু, তার থেকে হিন্দুইজম, মানে সিন্ধু নদীর হিন্দু, হিন্দু নদীর ওপারে যারা থাকে তাদের একটা ভাবনা আছে, উইচ ইজ অ্যান ইজম। এটা আরো প্রবল হলো যখন বুদ্ধদেবের বাণী 3-4টে জেনারেশনের পরে ভীষণভাবে ওভার জিলাস হয়ে তারা বুদ্ধিজম বলে ফর্ম করলো, তখন অ্যাজ এ কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজম দ্য কাউন্টারফিট বিকেম হিন্দুইজম। সেটাই হচ্ছে ভারতবর্ষের পতনের প্রথম শুরু আর কি, দ্য সেপারেশন অফ হিন্দুইজম অ্যান্ড বুদ্ধিজম, দ্য সেপারেশন অফ ব্রেইন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য হার্ট অফ ইন্ডিয়া। এই দুটো আস্তে আস্তে আলাদা স্বামীজি বলে গেছেন, এবং শ্রী অরবিন্দ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার। মারপিট করতে করতে তখন ভারতবর্ষ আস্তে আস্তে নিচের দিকে নামছে। সেই সময় আল বেরুনি 10th সেঞ্চুরিতে ভারতবর্ষে আসছেন, উনি এসে বলছেন আশ্চর্য দেশ, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি যে এদের পূর্বপুরুষরা আশ্চর্য ছিলেন, কী সব তত্ত্ব, কিন্তু বর্তমানে যেসব ভারতবাসীদের দেখছি তারা অনেকটা নিচে নেমে গেছেন। আল বেরুনির কথাতে আছে, আল বেরুনি স্বীকার করছেন শ্রুতি স্তরটা, কিন্তু স্মৃতি স্তরে ভারতবর্ষ নিচে নেমে, প্রোন টু ইনভেশন। সেই জন্য ভারতবর্ষে ইনভেডেড হচ্ছে আজকে, ভারতবর্ষের এই দুর্দশা, এত কনফ্লিক্ট। সেই জন্য অন্য কাউকে তো দোষ দিলে হবে না ভাই, আমরাই নিচে নেমে গেছি। সেই জন্য চারদিক থেকে জীবাণু বা বীজাণু আমাদের সব দেহে সব ঢুকে পড়েছে। ইন্ডিয়া হ্যাজ অল দ্য প্রবলেমস অফ দ্য ওয়ার্ল্ড, বাট ইন্ডিয়া ইজ ইন্ডিয়া। ভারতবর্ষ হচ্ছে সেই দেশ যার পিছনে সেই ঋষি প্রজ্ঞা প্রজ্বলিত হয়ে আছে। স্বামী প্রণবানন্দ বলছেন আমাদের ধমনীতে আমাদের জেনেটিক অ্যালগোরিদমে তা স্পন্দিত হচ্ছে, কোনো না কোনো দিন তা আবার প্রকাশিত হবে। স্বামীজি বলছেন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট লেখাতে আবার প্রজ্বলিত হবে, এবং তার মধ্য দিয়ে নতুন সত্যযুগ পুনঃপ্রতিষ্ঠিত হবে। সো এই কি প্রতিষ্ঠা হবে, কিভাবে প্রতিষ্ঠা হবে, তার ফার্স্ট হিন্ট হচ্ছে দ্য ব্রেইন অফ ইন্ডিয়া। এই জন্য আমি শ্রী অরবিন্দের, এটা আমার ব্যাপার, ভুল হতে পারে, ঠিক হতে পারে, আমি বারবার শ্রী অরবিন্দের লেখা নিয়ে এগিয়ে গেছি। আমার হতে পারে, আপনারা এটা কাইন্ডলি ফলো করবেন না। আবার ব্রেইন অফ ইন্ডিয়াতে ব্যাক করেছে অমর্ত্যদা, আবার ব্যাক করেছে, করে আবার আরেকবার পড়ে নিয়ে আবার এগিয়েছি। মানে আর প্রতিবার যখন পড়েছি তখন মনে হয়েছে যে আগে তো দেখিনি, আগে তো বুঝতে পারিনি, আগে তো এই জিনিসগুলো চোখে পড়েনি। তার আমার 3-4 বার পড়ার পরে আমি দেখলাম যে শ্রীরামকৃষ্ণের কথা উনি 2 বার বলেছেন, একবার শুরুতে একবার শেষে লাস্টে আসবে। তার মধ্যে দিয়ে ব্রেইন অফ ইন্ডিয়াটা উনি বুঝিয়েছেন। তো এই হচ্ছে ব্রহ্মচর্য। দ্য এনশিয়েন্ট এরিয়ান্স নিউ দ্যাট ম্যান ওয়াজ নট সেপারেট ফ্রম দ্য ইউনিভার্স, রিডাকশনিস্ট নয়, ইন্টিগ্রেটেড। মানে ইটস নট এ কার্টিজিয়ান ওয়ার্ল্ড যে এটা মানুষ, এটা নেচার, মানুষ যা খুশি তাই করবে, তারপর নেচার শোধ নেবে। ইট ইজ ইন্টিগ্রেটেড, মানে পিণ্ড মধ্যে চরাচরণ, আমার মধ্যেই সব কিছু, আমি বাইরে সব কিছু দেখছি কারণ আমার মধ্যেই সব কিছু আছে। আমার চেতনাই তো চেতনা, পান্না হলো সবুজ। আমি যদি না থাকতাম কে বলবে দ্য এমারেল্ড ইজ গ্রিন? একটা কুকুর বা একটা বেড়াল এসে কি বলতে পারবে? বলতে তো পারবে না। তার মানে এই মানুষের চেতনাই হচ্ছে সেই অপটিমাল ইন্টারমিডিয়েট চেতনা যেখানে আমি নিচেও নেমে যেতে পারি। ডক্টর রাধাকৃষ্ণের কথায়, there are more things in the hell and the heaven than there in the earth। মানে এইখানেই মানুষ ধর করে নিচে পশুর স্তরে নেমে যেতে পারে, এখানেই মানুষ চাইলে করে, সেখানে ধর হবে না, আস্তে তর করে দেবতা হয়ে যেতে পারে। তারপর একদিন হেমর দেবতা, মানে নিভৃত প্রাণের দেবতা, শুধু একটি জ্যোতির রেখা, সেই একটা জ্যোতির রেখা ধরে, রবীন্দ্রনাথের লাস্ট লাইন, নিভৃত প্রাণের দেবতা, দেখবেন কি আশ্চর্য, what a composition। একটা জ্যোতির রেখাকে আশ্রয় করে তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূর, পেনিট্রেশন ইনটু দ্য ইনফিনিটি। মানে সাবিত্রী চেতনায় রবীন্দ্রনাথ এগুলো লিখছেন, যত দূর। আবার নেক্সট টাইম যখন পেনিট্রেট করছি আরেকটু ড্রিলিং চলছে ইনটু দ্য শোরস অফ ইনফিনিটি। দিদি বোঝাতে পারছি, আমি বোঝাবার কেউ নেই, মানে ড্রিলিংস ইনটু দ্য শোরস অফ ইনফিনিটি, যত দূর আমি যাই। রবীন্দ্রনাথের সব গানে এই শ্রী অরবিন্দ দর্শন, ভারতের ঋষির দর্শন স্পন্দিত হচ্ছে। ব্রিলিয়েন্ট। এই 3জন
একসাথে এসেছিলেন, আরও অনেকে একসাথে এসেছিলেন, স্বামীজি, শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ। মানে একটা কয়েনে 3 ফেসেস, একটা কয়েনে কিন্তু 3 ফেস আছে, এই ফেস, এই ফেস আর এই ফেস। এই দুটো ফেসের মধ্যে ব্যালেন্স রাখছেন রবীন্দ্রনাথ, কারণ রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে এই দুর্গম গিরি কান্তার মরু শ্রী অরবিন্দ আর ভয়ঙ্কর সিংহকেশরী বিবেকানন্দের খোঁজ পাওয়া যায় রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে। হে মোর দেবতা, হে মহামানব আসে। ওকে, আমরা এগিয়ে যাই, অনেকটা টাইম হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য প্র্যাকটিস অফ ব্রহ্মচর্য। এবং এইখানে উনি বলছেন যে অল এনার্জিজ আর লেটেন্ট ইন দ্য রেতা। আর 5-10 মিনিট, খুব দ্রুত কথা বক্তব্য প্রায় হয়ে এসছে। এই যে ফুয়েল, এই যে ডিজেল, এই যে আমাদের মধ্যে যে কাম বীজ, মানে যত আমি আপটার্ন করতে পারবো আস্তে 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 এটা ঊর্ধ্বের দিকে যাবে। তার থেকে একটা ভিতরে ভিতরে একটা পরিবর্তন আসে, সেটা নিয়ে বেশি বলা উচিত নয়, কারণ এটা খুব গভীরের ব্যাপার। বিশ্বজিৎ আছেন? হ্যাঁ, আমি একটা জায়গায় শেষ করব, পরেরটা নেক্সট ক্লাসে নিয়ে যাব, কারণ কোনো দরকার নেই, কারণ আস্তে আস্তে সময় এসছে। তো এইটাই আস্তে 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 মানে নিম্ন রেতা আস্তে আস্তে ঊর্ধ্ব রেতা হয়ে যাবে আর কি। লেটেন্ট মানে যেটা খণ্ডিত হয়ে এখানে মারছি, ওকে অপমান করছি, ওটাই করছি, সেটাই আস্তে আস্তে অখণ্ডিত হয়ে প্রেমে রূপান্তরিত হচ্ছে। আমি বোঝাতে পারলাম কি? যেটা শাখা প্রশাখা হয়ে বহুধা হয়ে গেছে, র্যামিফাইড হয়ে গেছে, সেটাই ক্রিসেন্ডো হয়ে একীভূত হয়ে গেছে। রিভার্স ভাবে ঋষিরা বলছেন একম সদ বিপ্রা বহুধা বদন্তি। সেই জন্য আমি বহুধা নিয়ে ব্যস্ত আছি। আমার কাজ হচ্ছে এই বহুধা বদন্তিকে আবার একম সদ বিপ্রাতে ব্যাক করে নিয়ে যাওয়া। ব্যাক, আমি প্রথমেই যদি বহুধা বদন্তি নিয়ে হই হই করি তাহলে তো মহা মুশকিল। মানে ডিসেন্ট ইজ নট মাই বার্থ রাইট, মাই বার্থ রাইট ইজ অ্যাসেন্ট। ডিসেন্ট ইজ দ্য বার্থ রাইট অফ অবতার, এবং অবতার কল্প পুরুষেরা, তারাই ডিসেন্ট করতে পারেন। ডিসেন্ট নিয়ে যদি আমি বেশি কিছু কথা বলতে যাই মহা মুশকিল, খুব মুশকিল। অ্যাসেন্ট নিয়েই আমাদের জীবন, দ্য অ্যাসেন্ট অফ ম্যান, শ্রী অরবিন্দের লেখা, শ্রী অরবিন্দের কথা। এই রেতো আস্তে 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 আমাদের শরীরের মধ্যে একটা আশ্চর্য নারী সৃষ্টি করে। এই ব্রেইন অফ ইন্ডিয়া আপনারা পড়ে নেবেন, এগুলোর মধ্যে দিয়ে পড়া সম্ভব নয়। সেই নারী হচ্ছে ধিও ইয়ো নাহা প্রচোদয়াৎ, ধী নারী, ধী শক্তি নারী, এটাকেই বলে মেধা নারী, মেধা নারী, মেধা নারী। এই নারী আস্তে আস্তে যত জাগ্রত হয় তখন তার কাছে, সেই ভাগ্যবান পুরুষের কাছে আস্তে আস্তে সব একটু একটু করে সব ক্লিয়ার হতে শুরু করে। সে তখন একজন আমেরিকান একজন ইন্ডিয়ানের মধ্যে সাম্য খুঁজে পায়, একজন স্ত্রী আর পুরুষ স্বামীর মধ্যে সাম্য খুঁজে পায়, একটা ধর্মীয় একটা অধর্মীয় মুভমেন্টের মধ্যে সাম্য খুঁজে পায়। বোঝাতে পারছে? একটা লেফট উইং থিঙ্কিং এর সাথে একটা রাইট উইং থিঙ্কিং এর মধ্যে সাম্য খুঁজে পায়। এই সাম্য তখন সে খুঁজে পায়। সে বুঝতে পারে যে আজকের যে প্রোলেটারিয়েট, সে যখন রিচ হয়ে যাবে সে আর বুর্জোয়া হবে না, কারণ ফ্রম কম্পিটিশন হি উইল বিকাম আ কোঅপারেটিভ পারসন। সে তখন মানুষকে বড়লোক হয়ে আর ধ্বংস করবে না, সে মানুষের সাথে কোঅপারেট করবে। এটাই হচ্ছে জন ন্যাশ গেম থিওরি, গেম থিওরি, দ্য বিউটিফুল মাইন্ড। অনেকেই সিনেমাটা দেখেছেন, রাসেল ক্রো এটাতে অ্যাক্টিং করেছে। তো পশ্চিমের দর্শনে এইগুলো আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। এটাই শ্রী অরবিন্দ বলছেন। সো দিস ইজ দ্য কনসেপশন অফ দ্য ব্রেইন অফ ইন্ডিয়া। সেই জন্য এই ব্রেইন অফ ইন্ডিয়া মধ্যে আমাদের যে চতুর আশ্রমের যে প্রথম আশ্রম ব্রহ্মচর্য আশ্রম, তার মধ্যে দিয়েই এই আশ্রম মানে হচ্ছে কোনো এস্টাবলিশমেন্ট নয়। এই আশ্রম আপনার গৃহকোণেও হতে পারে। ইট ইজ আ স্টেট অফ মাইন্ড, ইট ইজ আ স্টেট অফ মাইন্ড। আমি কোনখানে কিভাবে আছি জনার সেই সনাতন ভগবান সেইটাই দেখেন। কোথায় কিভাবে আছি সেটা খুব উনি দেখেন না আর কি। আমার মধ্যে রিপেন্টেন্সটা কোথায় সেখানে দেখেন। আমি কি সত্যি ভালো হতে চাইছি? অনেক মিস্টেকের মধ্যে দিয়ে উনি মিস্টেকের কোয়ান্টামটা দেখেন না, আমি সত্যি ভালো হতে চাইছি কিনা সেইটা দেখেন। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, এইটাই উনি দেখেন, এটাই উনি দেখেন। এটাই হচ্ছে ব্রহ্মচর্যের মূল ইতিহাস। এটার মধ্যে দিয়ে যন্ত্র আস্তে আস্তে শরীরের মধ্যে সেই ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে, সেই প্রাণ শক্তি জেনারেট করতে পারে। আস্তে আস্তে সেই প্রাণ শক্তি ভিজিবল হয়। সেই প্রাণ শক্তি নিয়ে আলোচনা এখানে করছি না, করার মতন সাহস বা অধিকারও নেই।
এই প্রাণ শক্তি আস্তে আস্তে সাধককে যোগীতে ট্রান্সফর্ম করে। যখন সে মহাপ্রাণের খবর পায়, সে তখন বুঝতে পারে আমার যে মন, এই পৃথিবীতে সেই মহামন আছে, আমার যে দেহ, এই ব্রহ্মাণ্ড হচ্ছে মহাদেহ, আমার যে বুদ্ধি, সেই পৃথিবীতে হচ্ছে মহাবুদ্ধি, আমার যে ক্ষিতি অপ তেজ মরুদ্গম, এই পৃথিবীতে মহাক্ষিতি মহা অপ, এটা হচ্ছে সাংখ্যতত্ত্ব। আমার যে অহম, সেটা হচ্ছে পৃথিবীতে মহৎ। এই চতুর্বিংশতি বা 31 কাশ্মীরি শিবিজম, 31 সাংখ্যতত্ত্ব, তার কাছে আস্তে আস্তে 33 প্রিন্সিপালস, লোয়ার সাংখ্য আপার আস্তে আস্তে তার কাছে রিভিলড হয়। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব যদি সুযোগ পাই। সেই তখন আস্তে আস্তে সেই জ্যোতির্ময়ের খবর পেতে শুরু করে। ভেঙেছে দুয়ার, আস্তে আস্তে তখন তার দুয়ার একটু একটু করে ফিনকে হয়, মানে দুয়ারটা ভাঙেনি, কিন্তু মারতে 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 কতগুলো জায়গায় এত লুজ হয়ে গেছে, তার ভিতর দিয়ে দেখতে পাচ্ছে যে ঝিলিক মারছে। ঠাকুরের ভাষায় লণ্ঠনের ভিতরে দেখা যাচ্ছে আলো, কিন্তু লণ্ঠনটা ভাঙা যাচ্ছে না। লণ্ঠনের ভিতরে আলো যদি দেখা যায় তাহলে হয়েই গেল, মানে লণ্ঠনটা পাশের ঘরে জ্বলছে, এই দিক থেকে একটা আলো ওই দরজার ফাঁক দিয়ে ফুটো দিয়ে আসছে, ড্রিলিং করতে করতে তোমারও অসীমে প্রাণমন লয়ে যত দূর আমি যাই। মানে প্রাণ আর মন, এই প্রাণ হচ্ছে ইলেকট্রিসিটি আর মন হচ্ছে রেত, এই মন, এই মানসিক শক্তি, এই দুই নিয়ে ব্রহ্মচর্য, এই দুই নিয়ে ব্রেইন অফ ইন্ডিয়া। এই কথা মার্কণ্ডেয় চন্দিতে আছে। এটা আমি ইদানিংকালে একজন, তাকে যদি মহাপুরুষ বলি, তার লেখাতে আমি পড়েছিলাম, পরে শেষে কোনোদিন যদি পারি তার কথা বলবো। চণ্ডীতে লেখা আছে, এবার শেষের দিকে আসছি, আর 2-3 মিনিট। চণ্ডীতে মার্কণ্ডেয় ঋষি এক জায়গায় বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু চেতনেত্য বিধীয়তে, তিনি ঘটে ঘটে ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস হয়ে আছে। আর আরেক জায়গায় বলছেন, চিতিরূপেণ কৃষ্ণমেতদ ব্যাপ্য স্থিতা জগৎ, অন্যদিকে তিনি চিৎ শক্তি রূপে সর্বব্যাপ্ত হয়ে গেছেন। So the whole purpose of yoga is to connect Chetanatya Vidiyate with Chiti Rupena the Krishnametat, Bhapasthita Jagat, the microcosm with the macrocosm. এই হচ্ছে ব্রেইন অফ ইন্ডিয়া। আমরা সন্ধ্যার চেতনায় বিরাজ করছি, সন্ধ্যায় আস্তে আস্তে সূর্যাস্ত যাচ্ছে, রাত্রির গভীর গহন অন্ধকার হয়ে গেছে, কিন্তু সেই রাত্রি যেথায় এসে মেশে দিনের পাড়া বাড়ে, সেইখানে দিনের ঝিলিক মারছে, ভোরের উষা প্রকাশিত হচ্ছে, ভোরের আলো প্রথম দেখা যাচ্ছে, সেখানে গায়ত্রী স্পন্দিত হচ্ছে। ওম ভূর্ভুব স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ঋগ্বেদের 3য় মণ্ডল, কৌশিকী বিশ্বামিত্র ব্রহ্মর্ষির লেখা। উনি নিজেই ওয়ান অফ দ্য ফাউন্টেন হেডস অফ স্পিরিচুয়ালিটি, যিনি সপ্তর্ষিকে জয়েন করেছিলেন বাই ভার্চু অফ হিজ তপস্যা। তার মানে সপ্তর্ষিকে জয়েন করা যায়, মানে প্রত্যেক কল্পান্তরে এক একজন বিশ্বামিত্র আছেন। এই হচ্ছে গায়ত্রী চেতনা। এই গায়ত্রী চেতনা আস্তে 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 ত্বৎসবিতুর বরেণ্যম, এই সবিতু আস্তে আস্তে চলে গেল মধ্যাহ্ন চেতনা, মধ্যাহ্নের সূর্য। সেই সূর্য আর লাল সূর্য বা হলুদ সূর্য নয়, সেই সূর্য হচ্ছে সাদা ধপধপ করছে। এই হচ্ছে সাবিত্রী চেতনা, ওঙ্কারের সূর্য। ঠাকুর বলছেন সন্ধ্যা লয় হয় গায়ত্রীতে, গায়ত্রী লয় হয় ওঙ্কারে। শ্রী অরবিন্দ বলছেন আমাদের স্পৃহা নিয়ে যাবে সেই উষাতে, সেই উষার থেকেই সেই মাধ্যনিন্দন সাবিত্রী চেতনা সৃষ্টি হবে। We don't belong to the past dawns, we belong to the noons of tomorrow. নমস্কার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেসব তো আছেই নিশ্চয়ই।
হ্যাঁ নিশ্চয়ই, সেই কথাই তো এতক্ষণ ধরে বলার চেষ্টা করলাম। আমরা অ্যাসেন্ডিং স্তরে যেটাকে ধরবার চেষ্টা করছি, ওনার সাধনা হচ্ছে সেই ডিসেন্ডিং স্তরে, সেই সার্কেলটাকে, দ্য সার্পেন্ট ইজ ইটিং ইটস ওন টেইল, সেটা। হ্যাঁ হ্যাঁ, গ্রিস সভ্যতা সিভিলাইজেশন ধ্বংস হয়ে গেছে। আমি আপনাদের জানতে চাইছি এটা, যেহেতু ডেকার্ট বলেছিলেন অ্যাজ আ ম্যান থিঙ্কিং, মানুষ তার বিশ্ব চেতনাকে মনস চেতনার ভেতর দিয়ে যাচাই করছে। গ্রিস ধরেছিল যুক্তিবাদ, আর ভারতবর্ষের ঋষিরা যে স্বর্গীলা সরস্বতী রেভিলেশন এবং ইন্সপিরেশনকে ধরে সে ঊর্ধ্বতর চেতনায় তিনি গেছিলেন, যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করে চলে। এই জন্যেই কি গ্রিস সভ্যতা নষ্ট হলো, ধ্বংস হয়ে গেল? ভারতবর্ষ কোনো যুগেই নষ্ট শেষ হয়নি, ধ্বংসের ভেতর দিয়ে আবার উঠে চলেছে। সেটাই কি কারণ? তার প্রধান কারণ হচ্ছে, কারণ লেটেন্ট একটা শব্দ আছে, গুপ্তভাবে হোক প্রচ্ছন্নভাবে হোক, লেটেন্ট হিট বলি না, একটা জিনিস গলে যেতে পারে, গলতে নাও পারে, কিন্তু তার পসিবিলিটি আছে। এই লেটেন্ট ওয়েতে ভারতবর্ষে আধ্যাত্মিকতা হ্যাজ অলওয়েজ বিন আ ন্যাশনাল পলিসি। ন্যাশনাল বলতে ওই ফ্ল্যাগ ট্যাগ নিয়ে রাস্তায় মার্চ করা নয়, ন্যাশনাল পলিসি। এটা ভারতবর্ষের প্রাণ কেন্দ্রে স্পন্দিত হচ্ছে। গ্রিস এটাকে প্রাণ কেন্দ্র অবধি নিয়ে যেতে পারেনি, খালি কিছু ঝলক হয়েছিল। হেরাক্লিটাস, পাইথাগোরাস, প্লেটোর মধ্যে বিরাট প্রকাশ হয়েছিল। এবং গ্রিসের আগে অ্যাকচুয়ালি গ্রিস এটা পেয়েছিল অরফিক স্কুল থেকে, অরফিজম থেকে পাইথাগোরাসের জন্ম, হেরাক্লিটাস, প্লেটোর জন্ম। কিন্তু গ্রিস এটা ন্যাশনাল পলিসিতে কনভার্ট করতে পারেনি। সেই জন্য এটা গুটিয়ে যেতে বেশি সময় লাগার প্রশ্নটা নেই, মানে ছিল না বলে গোটাবারও কোনো প্রশ্ন ওঠেনি, কারণ সেটা প্রতিষ্ঠিত হয়নি। সেই জন্য যখন এরা যখন কয়েকজন গুটিয়ে গেলেন, দ্য রিমেইনিং পোর্শন, দ্য ভাস্ট মেজরিটি অফ গ্রিস, তারা তখন পেরিক্লিয়ান এজের পরে 700 BC থেকে 300 BC, পেরিক্লিসের যে সময়, তারপরে গ্রিস আস্তে আস্তে মানে ডিকম্পোজিশন, তখন আস্তে আস্তে সভ্যতা আরও পশ্চিমের দিকে চলে গেছে। তখন অল রোড লিডস টু রোম, তখন, এবং রোম তখন সব আত্মসাৎ করলো গ্রিসের। তখন গ্রেকো রোমান আর্কিটেকচার, গ্রেকো রোমান সোশ্যাল পলিসি, গ্রেকো রোমান ইকোনমিক্স, মানে সব কিছু। এবং গ্রিসের প্রত্যেকটা দেবতা তখন রোমে একটা নতুন নাম পেল, যেমন পসাইডন হয়ে গেল নেপচুন, হ্যাঁ, পসাইডন হয়ে গেল প্রত্যেকটা দেবতা, ওরা দ্য ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। আজও আমরা যেটা করে চলেছি, মানে কপিরাইট কিনে নেওয়ার চেষ্টা আর কি। এবং পরবর্তীকালে একজন বিখ্যাত রোমান এম্পায়ার, যার নাম আজও আমরা স্বীকার করি, তিনি সেই লাইব্রেরিটা আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, যাতে এশিয়ার সাথে ইউরোপের যে সম্পর্ক চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়। তার নাম ছিল, খুব মজার লোক, দারুণ লোক, উনি আগুন লাগাতে খুব পছন্দ করতেন, তার নাম ছিল নিরো। সেই জন্য আজও যখন আমরা সিডিটিটি বার্ন করি বলি নিরোজ বার্নিং। তিনি চেয়েছিলেন এশিয়ার সাথে যে প্রান্তিক যোগ, কারণ এই এশিয়ার সভ্যতাই গ্রিস অব্দি বিস্তৃত ছিল। পরবর্তীকালে যখন অ্যারাবিক কালচার, ইসলাম ধর্ম, গোল্ডেন এজ অফ ইসলাম, এই ইসলামের কথা বলছি না, ওরা যখন ইউরোপের প্রান্ত দেশে পৌঁছেছিল, তখনও পর্যন্ত কিন্তু ইউরোপ শব্দটা খুব চালু ছিল না। তখন ইউরোপকে বলা হতো আন্ত আল এশিয়া, আন্দালুশিয়া, আন্ত আল এশিয়া, আন্দালুশিয়া। 1493, আফটার দ্য ফল অফ গ্রানাডা, যখন খ্রিশ্চান সভ্যতা সব কিছু আত্মসাৎ করে নিয়েছে ফ্রম দ্য মুডস, আফটার দ্য এমিরেট অফ কর্ডোবা কোল্যাপসড, তখন ইউরোপ নামকরণ করার জন্য, প্রোটোটাইপ নামকরণ করার জন্য ইউরোপিয়ানসরা হলো। এবং তখন ওরা প্যারাডাইসে পৌঁছাবার চেষ্টা করলো। পারাদুস কি এই প্যারাডাইস? তো তখন ক্রিস্টোফার কলম্বাস ইজাবেলে আর ফার্ডিন্যান্ডকে বলল যে আমি জানতে পেরেছি ওদের কার্টোগ্রাফি থেকে যে পৃথিবী ফ্ল্যাট নয়, ইটস গোল, সো আমি ওয়েস্টার্ন রুটের মধ্যে দিয়ে ওইখানে পৌঁছাবো। তার কয়েক বছর পরে একজন স্প্যানিশ বাস্ক, তার নাম হচ্ছে ভাস্কো দা গামা, তিনি ইস্টার্ন রুট দিয়ে এলেন। এই প্যারাদুস হচ্ছে ইন্ডিজ। বাই মিস্টেক কলম্বাস যখন ওটা খুঁজে পেল, ভাবলো ওইটাই ভারতবর্ষ, কিন্তু পরে যখন জানা গেল, সেই জন্য ওটার নাম হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আর ভাস্কো দা গামা যেটাকে রিএস্টাবলিশ করলো, তার নাম হয়ে গেল ইস্ট ইন্ডিজ। বেশি দিন আগের তো কথা নয়, এই তো 550-600 বছর আগের কথা। ততদিন অবধি ভারতবর্ষের নাম আকাশ জুড়ে ছিল, অ্যাটলিস্ট অ্যাজ আ ল্যান্ড অফ এক্সপ্লয়টেশন।
যেখানে গিয়ে সোনা দানা স্পাইসেস দারুণ জিনিস মিউজিক আরও যদি ম্যাথামেটিক্সের কিছু জিনিসপত্র পাওয়া যায় সেগুলো আমাদের নামে কনভার্ট করে শেপ করে চেঞ্জ করে চালিয়ে দেবো কপিরাইট নেব এই প্রবণতা চলে গেল দ্যাট ইজ দ্য নেক্সট 400 years of Eurocentric civilization সেই নিয়ে আজকে আলোচনা করছি না যদি আরেকবার আসার সুযোগ হয় দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচারে সে আলোচনা তখন সে আলোচনা করবো আর কি এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ আশা করি আপনাদের ভাল লাগছে আর কি হ্যাঁ এই আর কি না 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 অত ভালো নয় কারণ আমি অধিকারী নই ফার্স্ট হ্যাঁ আমি খুব সম্ভবত বিশ্ববিদ্যা আমাকে একদম ফাঁসিয়ে দিয়েছেন উনি আমার দাদার থেকেও দাদা আমি হয়তো মাসে একবার করে পারবো আসতে কারণ আমার নানান রকম বিশ্ববিদ্যা লিখেছিলেন মাসে একবার নাহলে দুবার এখন বিশ্ববিদ্যা সুপ্রামেন্টাল কনসিয়াসনেস নিয়ে ওটা ট্রান্সফর্ম করেছেন এবং সুপ্রামেন্টাল কনসিয়াসনেস যাতে তাড়াতাড়ি স্ট্রাইক করে তার লাইসেন্সটা উনি রিনিউ করেছেন খুব মুশকিল অত হয়তো পারবো না আর সেই অধিকারও নেই কি জানেন তো খুব বেশি যদি আসা হয় তাহলে তিক্ততায় পরিণত হবে হ্যাঁ 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 মাঝে মাঝে একটু এলাম অল্প অল্প প্রেমই ভালো হ্যাঁ মাঝে মাঝে দেখা হলো আর মাঝে মাঝে তব দেখা পাই মানে আমি আপনাদের কথা বলছি মাঝে মাঝে তব দেখা পাই চিরদিনও তব পাই কেন পাই না আপনাদের মাঝে মাঝে একটু দেখতে পারলে আমি হজম করতে পারবো বেশি দেখলে মহা মুশকিল আর কি হ্যাঁ হ্যাঁ একটা মাসে একবার করে আমি চেষ্টা করব তারপর যদি ঘন ঘন কখনো একটা আসি আমার বন্ধু পার্থ এখানে আছে আমাদের অ্যালুমনাস পার্থ তুমি হাতটা তোলো ডক্টর পার্থ আমি যেখানেই যাই ও পিছন পিছন চলে আসে ও হচ্ছে সেই সাবিত্রী চেতনা আমি যদি গায়ত্রী চেতনা হই ও পিছন পিছন চলে আসে বা আমি যদি সন্ধ্যা চেতনা হই ও হচ্ছে গায়ত্রী চেতনা বা আমি যদি একবার নো চেতনা হই ও হচ্ছে সন্ধ্যা চেতনা মানে একটা প্রিসিড মানে ইনভলিউশন টু দ্য এভলিউশন মানে মাই এভলিউশন ইজ ডিপেন্ডেন্ট অন হিজ ইনভলিউশন এটাই হচ্ছে শ্রী অরবিন্দের যোগ রহস্যের মূল কথা ইচ এভলিউশন ইজ প্রিসিডেড বাই অ্যান এভলিউশন আমি কতটুকুনি এগোবো সেটা ডিপেন্ড করে আছে তিনি কত পা আমার দিকে এগিয়ে এসছেন আমি যখন এগিয়ে গেলাম তখন জানলাম যে তিনি আগেই এসে আমাকে বরণ করেছেন তৎসবিতুম বরেণ্যম আমাকে বরণ করেছেন সেই জন্য অবরণ্য জ্যোতির থেকে সেই ভার্গবীয় সেই ভার্গবী জ্যোতিকে আমি খুঁজে পেয়েছি সমস্ত কিছু লেসার গুডের মধ্যে গ্রেটার গুডকে খুঁজে এই হচ্ছে গায়ত্রী মন্ত্রের মূল রহস্য এই জগৎ সৃষ্টি ধোকার টাটি নয় এটা মজার কুটি কিন্তু একদিনে তো হবে না দিদি জন্ম জন্মান্তরের ব্যাপার একদিনে যেটা হয় সেটা ফাঁস করে আসে ফাঁস করে চলে যায় এটা এমন একটা জিনিস যেটা ওয়ান্স ইট কামস ন গুরুনপি বিচল্যতে বলো পার্থ শ্লোকটা তস্মিন স্থিত মানে এমন একটা স্থিতি যে একবার পেলে জন্ম জন্মান্তরে পূর্ব প্রজ্ঞা হয়ে ফেরত আসবে হ্যাঁ এই আর কি রসই তো রস বৈশ্য আমাদের ভারতবর্ষে আধ্যাত্মিকতা রসে ভর্তি আমাদের ঋষিরা রসিক ছিলেন স্বামীজি তো বেলুড় মঠের বাইরে একজন জিলিপিওয়ালা জিলিপি বানাচ্ছিল ব্রহ্মানন্দজি করে এই ধরো ওই তো ব্রহ্মাণ্ড করে তারপরে দেখেছিস করে এই ঢুকলো সেন্টারে ঢুকলো আবার বেরিয়ে এলো এই দেখ ঢুকছে এই ঠাকুর বেরিয়ে এসেছিলেন আবার ঢুকে গেছেন আর জিলিপি বললে কে বল রায় ভাই জিলিপি টিলিপি খাবে তাই বলে দাও তো দেখি তারপর জিলিপিটা দিয়েছেন বলে দারুণ জিলিপি তারপর খেয়েটেই বলে এই রে এটো হয়ে গেল তাহলে তোরা পরে খাস বলে স্বামীজি জিলিপির এটা নিয়ে নাচতে নাচতে চলে গেলেন স্বামীজি কি ছিলেন রসিক ফার্স্ট শ্রী অরবিন্দ কি ছিলেন রসিক রস যদি না থাকে কোথায় কি দাঁড়াবে না তো দাঁড়াবে না খুব ভালো লাগলো আপনারা কতজন আজকে এসছেন কষ্ট করে আমি ভাবতেই পারিনি আর আমার মা এখানে আসতেন আমার গর্ভধারিণী মা একটু জাস্ট বলে নি আপনাদের ভালো লাগবে এখন একটু লাইসেন্স পেয়ে গেছি আপনারা বলছেন আরও একবার দুবার আসতে হবে আমার ঠাকুমাও পন্ডিচেরিতে একসময় ছিলেন মাদার যখন ছিলেন আমার এক বোন পন্ডিচেরিতে থাকে কিন্তু আমি পন্ডিচেরির কেউ নই তো আমি জাস্ট একটু ওখানে যাই গিয়ে ওই সমুদ্রের ধারে ওই কেক টেকের দোকানগুলো আছে রিট্রিটে থাকি মাঝে মাঝে একটু আশ্রমে গিয়ে ওই ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করি যখন লোক কম তখন একটু জাস্ট চুপচাপ ওই গাছের তলায় একটু বসে থাকার চেষ্টা করি আর কি জাস্ট চুপচাপ তাতে যা হবার হলো তার কৃপায় যা হবার হবে হওয়া না হওয়া তো তার হাতে দাদা তাই নয় তার কৃপা সাপেক্ষ শুধু চেষ্টা
সারদামা বলছেন না, সাধন ভজন করে কি তাকে পাওয়া যায়? কিন্তু সাধন ভজন করতে হবে, তবেই তাকে পাওয়া যায়। কিন্তু সাধন ভজন করে তাকে পাওয়া যায়, তার কৃপাতেই তাকে পাওয়া যায়। আর তার কৃপা অনেকভাবে আসতে পারে। There is no one way. There are hundreds and thousands of ways it can come. এই যে আজকে আমরা কথা বলছি, এখানে মাদার শ্রী অরবিন্দ রয়েছে সাক্ষাৎ, ওনারা আছেন বলেই তো আমরা এইসব কথা বলতে পারছি। নাহলে কে আমাদের অধিকার দিয়েছে এসব কথা বলার? তারাই আমাদের অধিকার দিয়েছে, তাই নয় কি দিদি বলুন? রাইট? কত ভালোবেসে তারা আছেন আমাদের জন্য। আমাদের কাজ হচ্ছে সেই ভালোবাসার রিটার্নটা দেওয়া। দিতে পারলেই তো, এক বিন্দু রিটার্ন, তাই তো আমাদের সামর্থ্য। আচ্ছা, আমরা শ্রী অরবিন্দ ভবনের তরফ থেকে প্রফেসর জয়সেনকে একটা এটা যেন একবারই হয়। আপনারা অনেক, কত মানুষ এসেছেন কত দূর দূরান্ত থেকে, সেটাই আমাদের মিউচুয়াল। একটা কথা বলে শেষ করব। হ্যাঁ, আচ্ছা, কার কথা? আচ্ছা, শ্রী অরবিন্দ ভবনের তরফ থেকে বক্তাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আশা করব যে উনি শিগগিরই ওনার নেক্সট ডেটটা দিয়ে দেবেন এবং আমরা জানিয়ে দেব। ডিসেম্বরে যদি নাও পারে, জানুয়ারিতে নিশ্চয়ই। জানুয়ারিতে আমি দুবার আসার চেষ্টা করব। ওই সময় আমাদের নানান রকম সব উৎসব হয়, তো আমি উৎসব থেকে পালিয়ে এসে এই মহোৎসবে জয়েন করার চেষ্টা করব। কাজে আমরা এই জানুয়ারি মাসে আরো দুটো বক্তৃতার জন্য অপেক্ষায় রইলাম। তো প্রায় শেষ হতে চললো, আর এখন তো এই পাড়ায় উৎসব শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি বিশ্বজিৎ দাকে সব জানি। সেটা হচ্ছে যে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদ। যাজ্ঞবল্ক্য বলছেন কি জানো তো? ভুল বলে কিছু নেই, সব হচ্ছে নিম্নতর সত্য। এই সূর্য এই পৃথিবীকে উত্তপ্ত করছে, এই পৃথিবী তার রেসপন্সে ফুলে ফলে পল্লবিত হচ্ছে, এই সমাজ এগিয়ে যাচ্ছে। পৃথিবী, সূর্য এক অসীম শক্তিতে পৃথিবীকে মধুবাতা ঋতায়তে, মানে মধুআয়িত করছে। সূর্য পৃথিবীর কাছে মধুময়, পৃথিবী সূর্যের কাছে মধুময়। এই পারস্পরিক দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে এই মধুবাতা ঋতায়তে এগিয়ে চলছে। আমি আজকে যে এলাম, আমি জানি না কতটা আমি আপনাদের কাছে মধুময়, কিন্তু আপনারা আমার কাছে খুব মধুরময়। হ্যাঁ, এবং এই দুয়ের মধ্যে দিয়ে সেই মহর্ষি যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ আজও শুধু বেঁচে নেই, এগিয়ে যাচ্ছে। শুধু ঋষিরা আছে।